এর জন্য প্রিপারেশন নেই। আমি বললাম মেমোর ভাই, আমার বলছেন না আমার ভাই। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখো, আমরা আজকে আমাদের এমসিকিউ 100 এমসিকিউ শিওর শর্ট কোর্সের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো এই যে অধ্যায়টা আছে, এটা তোমাদের ফুল অধ্যায়টা নেই, শর্ট সিলেবাসে অর্ধেক পাঠটুকু দেওয়া আছে। অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম যেটা আছে, 3টা পদার্থের উপর ভিত্তি করে কয়েকটা ধর্ম ছিল। কঠিন পদার্থের একটা ধর্ম স্থিতিস্থাপকতা, এটা নিয়ে আলোচনা করা আছে। তরল পদার্থের পৃষ্ঠটার সান্দ্রতা ছিল। ঠিক আছে? এইগুলো তোমাদের আর নেই। তরল পদার্থের যে ধর্মগুলো আছে, প্রবাহী পদার্থের যে ধর্মগুলো আছে, এগুলো নেই তোমাদের। জাস্ট কঠিন পদার্থের যে স্থিতিস্থাপক ধর্ম, এই পর্যন্তই তোমাদের সিলেবাসে আছে। অর্থাৎ আমি যদি সংক্ষেপে বলি, তাহলে পয়সনের অনুপাত পর্যন্ত তোমাদের বইয়ে দেখবা যে পয়সনের অনুপাত পর্যন্ত যেটুকু টপিক আছে এইটুকু দেওয়া আছে। ঠিক আছে? তো আমরা এইটুকুই আমরা কি করব বলতো, আলোচনা করব, যাতে তোমাদের একাডেমিকে আর কোনো জায়গায় না আটকাইতে পারো। একাডেমিতে অ্যাডমিশন এখান থেকে যদি কোশ্চেনগুলো হয়, সেগুলো তোমরা অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, প্রথমেই একটা প্রশ্ন দিয়েছে, বলেছে পদার্থের আন্তঃআণবিক বলের বেলায় নিচের কোন উক্তিটি সঠিক? পদার্থের আন্তঃআণবিক বলের বেলায় নিচের কোন উক্তিটি সঠিক? এখন তুমি মনোযোগ দাও। আমরা জানি পদার্থের অণুগুলোর মধ্যবর্তী একটা দূরত্বে থেকে এই অণুগুলো কাঁপতে থাকে। পদার্থের অণুগুলো তারা একটা নির্দিষ্ট দূরত্ব রেখে, হ্যাঁ, তাদের ভিতর আকর্ষণ বা বিকর্ষণ বজায় রাখে, একটা পদার্থ গঠন করে। তাহলে ধরো কোনো একটা পদার্থ আছে, পদার্থের অণুগুলো তার সাম্য অবস্থায় আছে। এটাকে আমরা সাম্য দূরত্ব আর নট দ্বারা প্রকাশ করলাম। এই যখন অণুগুলো সাম্য দূরত্বে থাকে, অর্থাৎ আর ইজ ইকুয়াল যখন আর নট হয়, অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব যখন এই সাম্য দূরত্বের সমান হয়ে যায়, তখন অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স দুইটা সমান হয়ে যায়। অর্থাৎ আকর্ষণ বল ইকুয়াল বিকর্ষণ বল হয়। বিকর্ষণ বল তখন, হ্যাঁ, সমান হয়। অর্থাৎ অণুগুলোর মধ্যবর্তী যে নিট বল, এটা শূন্য হয়ে যায়। নিট বল শূন্য যখন অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব সাম্য দূরত্ব হয়, যে দূরত্বে আকর্ষণ এবং বিকর্ষণ বল সমান হয়। 2 নম্বর একটা শর্ত আছে, এই আন্তঃআণবিক যে দূরত্ব আছে, আন্তঃআণবিক দূরত্বটা যদি কি হয় বলতো, সাম্য দূরত্বের থেকে বেশি হয়, তাহলে কি হয়? দেখো, এখানে একটা স্প্রিং নাও, এই স্প্রিংটা সাম্য অবস্থায় ছিল, এরকম তার হলো, এটা সাম্য অবস্থা। স্প্রিংটাকে তুমি এখন প্রসারিত করবা, টেনে প্রসারিত করবা। তা এভাবে টেনে প্রসারিত করলা, ওকে। তখন এখান থেকে দুইটা অণু যদি ধরে নাও, যে এখানে একটা অণু ছিল, এইখানে একটা অণু ছিল, তাহলে এই অণুটা এখানে ছিল, যখন টেনে প্রসারিত করছে তখন এই অণুটা কিন্তু আর এখানে নেই, এই অণুটা ধরো এইখানে চলে গেছে। অর্থাৎ তাদের আন্তঃআণবিক দূরত্ব সাম্য অবস্থায় যে দূরত্ব ছিল সেখান থেকে বেড়ে গেছে। তা একটা স্প্রিংকে যখন তুমি বাহ্যিক বল দিয়ে টানো, বাইরের দিকে যখন টানো, তখন তুমি ফিল করবা স্প্রিংটা তোমার ভিতরের দিকে মনে হচ্ছে একটা বল দিচ্ছে। অর্থাৎ অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব যত বৃদ্ধি পায়, অণুগুলোর মাঝখানে একটা আকর্ষণ বল উৎপন্ন হয়। ঠিক আছে? তাহলে দূরত্ব যখন সাম্য দূরত্বের থেকে বেশি হয়, তখন অণুগুলোর মধ্যবর্তী যে বল, এটা কেমন হয়? অ্যাট্রাকটিভ বল হয়। এটা ওই রিপালসিভ ফোর্স থেকে, বিকর্ষণ বল থেকে কি বলতো বেশি হয়। তার মানে এখানে যে বলটা উৎপন্ন হয়, এটা কেমন ধর্মী? আকর্ষণ ধর্মী। তার অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব সাম্য দূরত্ব থেকে বৃদ্ধি পেলে অণুগুলোর মধ্যবর্তী এক ধরনের বল উৎপন্ন হয়। ওই বলটা কেমন? আকর্ষণ ধর্মী। 3 নাম্বার কেস হলো, যদি এই দূরত্বটা সাম্য দূরত্ব থেকে কম হয়, অর্থাৎ স্প্রিংটাকে যদি প্রসারিত না করে তুমি এখন সংকুচিত করো, এরকম করে সংকুচিত করে দিছো, তখন দেখো স্প্রিং এর এই অণুটা ধরো এইখানে চলে আসছে, আর এই অণু যেটা আছে এটা আরো কাছে চলে আসবে। এই তো এইখানে, এটা অন্য কালার দিয়ে একটু অঙ্কন করি, লাল কালার দিয়ে। ধর অণুটা এইখানে আসছে, এইখানে আসছে, আর এখানে এইটা অণু এইখানে ছিল, যখন আমি প্রসারিত করছি এই অণুটা এইখানে চলে গেছে। এই তো দূরত্বটা বৃদ্ধি পাইছে। তার মানে এখানে দূরত্বটা কতটুকু? এইটুকু। এখানে দূরত্বটুকু কতটুকু? এইটুকু। এখানে দূরত্ব ছিল এইটুকু। তার মানে এই যে টোটাল দূরত্ব আর, এটা এই আর নট থেকে কি আসে বলতো?
কম, এই দূরত্বটা r0 থেকে কম। তা r0 থেকে যদি দূরত্বটা যখন কম হবে তখন কি কাজ করবে, তখন এখানে যে ধর্মটা হবে অনুগুলোর মধ্যবর্তী যে বল এটা হবে বিকর্ষণধর্মী বল, অর্থাৎ রিপালসিভ ফোর্স অ্যাট্রাকটিভ ফোর্স থেকে বেশি হবে। টোটাল বল যেটা সেটা হবে বিকর্ষণধর্মী, টোটাল যে বল আছে এটা হবে বিকর্ষণধর্মী, বিকর্ষণধর্মী হবে। ঠিক আছে, এর অর্থ কি দেখো, তুমি যখন একটা স্প্রিংকে এভাবে সংকুচিত করবা, তুমি প্র্যাকটিক্যালি জাস্ট ভাবো, দেখো একটা স্প্রিংকে যখন এভাবে সংকুচিত করবা তখন স্প্রিং এর অণুগুলো কাছাকাছি আসবে, তখন তুমি কি ফিল করবা, তোমার মনে হবে যে স্প্রিং গুলো আমার হাতকে একটা বাধা দিচ্ছে, বাইরের দিকে একটা বল দিচ্ছে। তুমি যখন বাহ্যিক বল প্রয়োগ করে স্প্রিংকে সংকুচিত করতে যাচ্ছ, অণুগুলো তোমাকে একটা বাধা দিচ্ছে, সংকুচিত হতে দিচ্ছে না, তুমি একটা বাইরের দিকে একটা বাধা দানকারী বল অনুভব করবা। তার মানে অণুগুলো নিজেদের মধ্যবর্তী যে বল এটা কেমন হবে, বিকর্ষণধর্মী একটা কি হবে বলতো, বল উৎপন্ন হবে। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারলাম যে যখন আন্তঃআণবিক দূরত্ব সাম্য দূরত্বের সমান থাকে তখন আকর্ষণ বিকর্ষণ বল সমান হয়, নিট বল কি হয় বলতো, শূন্য হয়। যখন আন্তঃআণবিক দূরত্ব সাম্য দূরত্ব থেকে বড় করা হয় তখন ওখানে একটা আকর্ষণধর্মী বল উৎপন্ন হয়, নিট বলটা আকর্ষণধর্মী বল হয়। নিট বলটা কেমন হয়, আকর্ষণধর্মী, অর্থাৎ রিপালসিভ ফোর্স থেকে অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি হয়। যখন সাম্য দূরত্ব থেকে দূরত্ব আরো কমানো হয় তখন যে বলটা নিজেদের ভিতর অণুর নিজেদের ভিতর উৎপন্ন হয় সেটা হয় বিকর্ষণধর্মী, অর্থাৎ রিপালসিভ ফোর্সটা আকর্ষণ ফোর্স থেকে কি হয় বলতো, বেশি হয়। তখন যে নিট বল এটা কেমন হয়, বিকর্ষণধর্মী হয়। ঠিক আছে, আচ্ছা এখন তুমি খেয়াল করো, দেখো তাহলে আন্তঃআণবিক বলের বেলায় নিচের কোন উক্তিটি সঠিক। দেখো অণুগুলোর মধ্যকার দূরত্ব r এর পরিবর্তনের সাথে আন্তঃআণবিক বলের পরিবর্তন ঘটে, তাহলে অণুগুলোর মধ্যকার দূরত্ব r এর পরিবর্তনের সাথে আন্তঃআণবিক বলের পরিবর্তন ঘটে, তাহলে পদার্থের আন্তঃআণবিক বলের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সঠিক, এটা কি সঠিক? হ্যাঁ। তুমি যখন কি করবা বলো তো, আন্তঃআণবিক দূরত্বটা বাড়াচ্ছ, একবার বলটা আকর্ষণধর্মী হচ্ছে বিকর্ষণধর্মী হচ্ছে, তাহলে বলের পরিবর্তন হবে, বলের পরিবর্তন হবে। যত কি করবা বলো তো, বেশি পরিবর্তন করতে যাবা, আন্তঃআণবিক দূরত্ব যত বাড়াতে যাবা বলটা তত কি হবে, আকর্ষণধর্মী হবে, বলের মানটা পরিবর্তন হবে। তাহলে এটা সঠিক, এটা সঠিক। তারপর বলছে আর যত বৃদ্ধি পায় আন্তঃআণবিক বল তত আকর্ষণধর্মী হয়, আর যত বৃদ্ধি পায় বলটা কেমন হয়, আকর্ষণধর্মী হয়। হ্যাঁ সঠিক। তারপর বলছে আর যত হ্রাস পায় আন্তঃআণবিক বল তত বিকর্ষণধর্মী হয়। হ্যাঁ, আর যত হ্রাস পায় আন্তঃআণবিক বল তত কি হয় বলতো, বিকর্ষণ হয়। তিনটাই সঠিক। তার মানে উপরে সবকটি উক্তি কি বলতো, সঠিক। অ্যান্সার আমাদের ঘ নাম্বার, উপরে সবকটি উক্তি কি বলতো, সঠিক। ক্লিয়ার? ওকে, পরেরটা চলো, পরের ম্যাথ কি বলছে, নিচের কোন পদার্থের কোনটি কঠিন পদার্থের বৈশিষ্ট্য নয়। কঠিন পদার্থের অণুগুলোর ভিতরে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি। কঠিন পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে, দেখো কঠিন পদার্থের কয়েকটা বৈশিষ্ট্য যদি আমি তোমাকে লিখে দিই। কঠিন, এক, এদের আন্তঃআণবিক বল অনেক বেশি। অণুগুলোর ভিতরে যে আন্তঃআণবিক আকর্ষণ বল এটা অনেক বেশি। আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বলটা প্রবল, আন্তঃআণবিক আকর্ষণ বল প্রবল মানে অনেক বেশি আর কি। যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেক বেশি, তারা পরস্পরকে আকর্ষণ করে কাছাকাছি অবস্থান করবে। আন্তঃআণবিক দূরত্ব অনেক কম, নেই বললেই চলে, একটা আরেকটার সঙ্গে লেগে থাকে, অনেক কম। এটা একটা কি বলতো জিনিস। 3 নাম্বার হলো, যেহেতু অণুগুলো পরস্পরের সঙ্গে খুব কাছাকাছি অবস্থান করে, একটা আরেকটার সঙ্গে লেগে থাকে, তাই অণুগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে পারে না। যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে পারে, তাদের কোনো স্থানান্তর গতি নেই, এক জায়গা থেকে কাঁপতে থাকে, তাদের কম্পন গতি আছে কিন্তু স্থানান্তর গতি অথবা এক জায়গা থেকে ঘুরবে যে এটা ঘুরতে হতে পারে না। তাহলে অণুগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে পারে না। অণুগুলো এক স্থান থেকে অন্য স্থানে, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে না, স্থানান্তরিত হতে পারে না। অর্থাৎ অণুগুলোর কোনো ঘূর্ণন বা স্থানান্তর হতে পারে না, এক জায়গায় থেকে কাঁপতে থাকে, এক জায়গায় কাঁপতে থাকে, কাঁপতে থাকে। এর অর্থ কি, কম্পন গতি আছে। যদি এক কথায় আমি বলি, অর্থাৎ কম্পন গতি আছে, কম্পন বা স্পন্দন যেটাই বলো না কেন, স্পন্দন গতি আছে। কঠিন পদার্থের অণুগুলোর স্পন্দন গতি আছে। 4 নাম্বার, এর নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, নির্দিষ্ট আকার ও আয়তন আছে।
এটা একটা কি বলতো কঠিন পদার্থের কিছু বৈশিষ্ট্য। তবে এখানে আমি তো বললাম যে কম্পন গতি আছে, এখানে ঘূর্ণন বা আবর্তন গতি নেই, এগুলো মনে রাখবা। আবর্তন বা স্থানান্তর এই তিনটা গতির একটাও নাই, স্থানান্তর গতি নেই। এটা হলো কঠিন পদার্থের অণুগুলোর একটা কি বলতো বৈশিষ্ট্য। তা বলছে নিচের কোনটি কঠিন পদার্থের বৈশিষ্ট্য নয়। দেখো কঠিন পদার্থের অণুগুলো কি করে, খুব কাছাকাছি থাকে। হ্যাঁ এটা বৈশিষ্ট্য, এটা বৈশিষ্ট্য। কঠিন পদার্থের অণুগুলো এদের গড় অবস্থানকে ঘিরে স্পন্দিত হয়, একটা অবস্থানকে রেখে স্পন্দিত হয়, তাদের স্পন্দন গতি আছে, এটা একটা কি বলতো বৈশিষ্ট্য। কঠিন পদার্থের অণুগুলো মধ্যবর্তী বল তত প্রবল নয়। কি রে, কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে, তার মধ্যবর্তী বল অনেক প্রবল, তার মানে এটা তার বৈশিষ্ট্য নয়। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে, হ্যাঁ নির্দিষ্ট আকার থাকে, এটাও তার কি বলতো বৈশিষ্ট্য। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা, আনসারটাকে আমরা সাদা কালি দিয়ে অঙ্কন করতেছি, এটা হলো আমাদের কি বলতো সঠিক আনসার। এটা তার বৈশিষ্ট্য নয়, কিন্তু আনসার কোনটা, ওটাই তো বলছে যে বৈশিষ্ট্য নয় কোনটি, যে বৈশিষ্ট্য নয় সেটাই আনসার, এটা আমাদের কি বলতো আনসার। বুঝতে পারছো? পরেরটা দেখো কি বলছে, যে কোন পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য হয়। যখন কোন পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য হয়, কখন, যখন r = r0, অর্থাৎ অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব যখন সাম্য দূরত্বের সমান হয়। এই তো এখানে আমি তোমাকে বলে দিলাম নিট বল শূন্য হয়। ঠিক আছে, পরেরটা চলো কি বলছে, নিচের কোনটি মাত্রাহীন রাশি। আচ্ছা দেখো, তাহলে এইগুলো পড়ার পরে আমরা এখন বিকৃতি দেখব। বিকৃতি জিনিসটা কি, এই বিকৃতি জিনিসটা সম্পর্কে আমরা একটু হালকা পাতলা পড়ালেখা তোমাদেরকে আমি করে দেব, যে বিকৃতি, বিকৃতি জিনিসটা কি। বিকৃতি যদি সংক্ষিপ্ত সংজ্ঞা বলি, তাহলে একক মাত্রায় রূপের পরিবর্তনকে বিকৃতি বলে। এখন এই যে রূপ তোমাকে বললাম, রূপের পরিবর্তন কি কি হতে পারে। রূপ হতে পারে কোন একটা বস্তুর দৈর্ঘ্য বরাবর পরিবর্তন হতে পারে, কোন একটা বস্তুর আয়তন বরাবর পরিবর্তন হতে পারে, কোন বস্তুর আকারের পরিবর্তন হতে পারে, দৈর্ঘ্য, আয়তন, আকার, আর কোন একটা বস্তুর পার্শ্ব বরাবরও কি হতে পারে বলতো বিকৃতি হতে পারে। তাহলে এই কটার উপর ভিত্তি করে বিকৃতিকে কয় ভাগে ভাগ করা হয়, 4 ভাগে। দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, আকার বিকৃতি, আর একটা কি বলতো পার্শ্ব বিকৃতি। ঠিক আছে, তাহলে এইগুলো যদি আমি তোমাকে প্রথম কথা বলি, যে বিকৃতি মানে হলো যে ধরো কোন একটা বস্তুর আদিমাত্রা ছিল হলো x, পরবর্তী যে মাত্রা বা শেষ মাত্রা, পরবর্তীত মাত্রা, এটা ধরো y। তাহলে মাত্রার পরিবর্তন কত, মাত্রার পরিবর্তনটা হবে y ডিফারেন্স x। ঠিক আছে, তাহলে আমি যদি বলি বিকৃতি কি, হ্যাঁ, তাহলে এই যে মাত্রার পরিবর্তন, এটা কতটুকু মাত্রায় মাত্রার পরিবর্তন হয়েছে। আদি মাত্রা ছিল x, এই x মাত্রা থেকে কতটুকু পরিবর্তন হচ্ছে, y ডিফারেন্স x। তাহলে x মাত্রায় মাত্রার পরিবর্তন, এটা হলো y ডিফারেন্স x। তাহলে একক মাত্রায় মাত্রার পরিবর্তন কত আসবে, y ডিফারেন্স x ডিভাইডেড বাই x। এটাকে বলা হবে কি বলতো বিকৃতি। তাহলে একক মাত্রায় মাত্রার পরিবর্তন বা রূপের পরিবর্তন, এটাকে আমরা বলি কি বলতো বিকৃতি। তাহলে বিকৃতি মানে আসলে আমরা কি পাচ্ছি, মাত্রার পরিবর্তন। আমি একটু সুন্দর করে আর একটু এই করে লিখি, বক্স করে দিব। তাহলে বিকৃতি সমান হচ্ছে মাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই আদিমাত্রা। মাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই কি বলতো আদিমাত্রা। এটা হচ্ছে আমাদের কি বলতো বিকৃতি। এটাই আমাদের বিকৃতির সংজ্ঞা, যে কোন একটা বস্তুর মাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই আদিমাত্রা করলে আমরা কি পাই বলতো বিকৃতি পাই। ওই বস্তুটা কতটুকু বিকৃতি হয়েছে এটুকু বিকৃতি আমরা পাই। এখন তুমি খেয়াল করে দেখো, এই যে আমি বললাম যে মাত্রা যেটা আছে, এটা মাত্রা কয় প্রকার হতে পারে, 3-4 প্রকার হতে পারে। 4 প্রকার আমরা দেখাইছি, তাই না? হ্যাঁ, এটা আমরা কয় প্রকার দেখাইছি, 4 প্রকার দেখাইছি। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো, এই 4 প্রকার উপর ভিত্তি করে এখন আমরা যে বিকৃতির 4 প্রকার দেখব। প্রথম যে আমরা মাত্রা দেখবো বা রূপ দেখবো, এটা হলো দৈর্ঘ্য। তাহলে আমরা প্রথমে দৈর্ঘ্য বিকৃতি দেখবো। দৈর্ঘ্য বিকৃতি, তাহলে দৈর্ঘ্য বিকৃতি মানে কি হবে বলতো, দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। একই সংজ্ঞা, দেখো দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তাহলে এখানে ধরো কোন একটা বস্তু আমি তোমাকে দিয়ে দিয়েছি, এটা একটা বস্তু এখান থেকে ঝুলে দিয়েছি। এই বস্তুটার আদি দৈর্ঘ্য ছিল l, কিছুক্ষণ পরে আমি এ পাশ ধরে টানলাম, টানে তার পরিবর্তন করলাম, আমি দৈর্ঘ্যটুকুর পরিবর্তন করে দিলাম। দৈর্ঘ্যের যে পরিবর্তিত দৈর্ঘ্য, এটা হল l প্রাইম, এখান থেকে এইটুকু l প্রাইম।
তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু করলাম আমি বলতো? দৈর্ঘ্যের পরিবর্তন করলাম আমি এখান থেকে এইটুকু, এটাকে আমি স্মল এল দ্বারা প্রকাশ করলাম। যে দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু বলতো? স্মল এল। তাহলে এখান থেকে আমি যদি বলি যে দৈর্ঘ্যের পরিবর্তন স্মল এল ডিভাইড বাই দৈর্ঘ্য ক্যাপিটাল এল, এটাই হবে কি বলতো? দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন মানে কি? শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য ডিভাইড বাই এল, এটা হবে আমাদের কি বলতো? দৈর্ঘ্য বিকৃতি। 2 নাম্বার যদি আমরা দেখি, তাহলে দৈর্ঘ্য বিকৃতি দেখলাম। এখন যদি আমরা দেখি আয়তন বিকৃতি, কি বিকৃতি বলতো? আয়তন বিকৃতি। তাহলে লেখো আয়তন বিকৃতি। তার মানে আয়তন বিকৃতি সমান কি হবে? আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন, আদি আয়তন। তাহলে ধরো এখানে কোন একটা বস্তু ছিল, এখানে কোন একটা কি ছিল বলতো? বস্তু ছিল। এই বস্তুটার আদি যে আয়তন, এই আয়তনটুকু ছিল ধরো ভি, ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করলাম। এই বস্তুটা যখন কি হলো বলতো? আমরা বাতাস দিয়ে ফুলে তুললাম। এটা একটা ফুটবল, ফুটবলকে কি করছি বলতো? এরকম একটা ফুটবল ছিল, ফুটবলকে বাতাস দিয়ে আমরা কি করছি বলতো? ফুলাই দিছি। তখন যে তার আয়তন পরিবর্তন হয়ে গেল কি বলতো? ভি প্রাইম। তাহলে আয়তনের পরিবর্তন কতটুকু? এইটুকু হলো কি বলতো? আয়তনের পরিবর্তন। এইটুকু হলো আয়তনের পরিবর্তন। এই আয়তনের পরিবর্তনটুকুকে আমরা প্রকাশ করলাম স্মল ভি দ্বারা। দেখো আমি এটা অন্য কালার দিয়ে লিখতেছি। তাহলে আয়তনের যে পরিবর্তন, এটাকে আমরা বললাম স্মল ভি। তাহলে এটা আমরা পিঙ্ক কালার দিয়ে দিই, যে এটা আমাদের কি বলতো? আয়তনের পরিবর্তন। যেটুকু আমরা দাগ দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার দিয়ে, এটুকু হলো আমাদের আয়তনের পরিবর্তন। তাহলে এটা আমাদের ভি স্মল ভি দ্বারা প্রকাশ করলাম। এটা হলো আয়তনের পরিবর্তন, মানে কত? শেষ আয়তন মাইনাস আদি আয়তন, তাই না? তাহলে আমরা এখন যদি কি করে বলতো? আয়তন বিকৃতির সংজ্ঞা দিই, তাহলে স্মল ভিটা আমি এই জায়গায় লিখলাম, দেখি স্মল ভি শেষ আয়তন মাইনাস আদি আয়তন। তাহলে এটা সমান কি হবে? আয়তনের বিকৃতি সমান কি হবে? আয়তনের পরিবর্তন মানে স্মল ভি ডিভাইডেড বাই আদি আয়তন কি? ক্যাপিটাল ভি। তাহলে এটা যদি সূত্র লিখি, তাহলে ভি প্রাইম মাইনাস ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। তাহলে এটা আমাদের কি আসলো বলতো? আয়তন বিকৃতির কি বলতো? সূত্র। তাহলে এটা আমাদের দৈর্ঘ্য বিকৃতি, এটা কি বলতো? আয়তন বিকৃতির কি বলতো? সূত্র। আমরা আরেকটা দেখলাম, সেটা হলো কি বলতো? আকার বিকৃতি। তো আকার বিকৃতি কেমন দেখো, আকার বিকৃতি যদি তোমাকে আমি একটু কি বলতো পড়াই। ধরো তোমার একটা বই আছে, এই বইয়ের পিছনের এই তলের পৃষ্ঠকে তুমি কি করছো বলতো? গাম দিয়ে লেগে দিছো, লেগে দিয়ে এটা একটা ধরো তোমার বই। তাহলে এই তলের পৃষ্ঠটাকে গাম দিয়ে লেগে দিয়ে এই ওপরের পৃষ্ঠ বরাবর একটা স্পর্শী বল দিচ্ছ। কি বল? স্পর্শী বল। মানে উপরের পৃষ্ঠটাকে স্পর্শ করে একটা স্পর্শী বল তুমি দিচ্ছ। এই বলটাকে আমি দিলাম কি বলতো? এফ। তাহলে নিচের পৃষ্ঠটাকে যদি গাম দিয়ে লেগে দাও, উপরের পৃষ্ঠটাকে যদি এরকম করে বল দাও, তাহলে দেখবে যে তোমার বইয়ের নিচের পৃষ্ঠটা এক জায়গাতে আছে, উপরের পৃষ্ঠটা কি হয়েছে বলতো? সরে গেছে। তাহলে উপরের পৃষ্ঠটা ধরো সরে এখন এই জায়গায় গেল, এই তো উপরে যে তল আছে সরে এই জায়গায় চলে গেল। তাহলে এই প্রান্তটা যদি এইখানে চলে যায়, এই প্রান্ত যতটুকু এখানে যাবে, এই প্রান্ত ঠিক ততটুকু এখানে যাবে কিনা বলো? হ্যাঁ, ততটুকু এখানে ধরো চলে আসলো। আসার পর আমরা এটা যোগ করে দিলাম। তার মানে বইটা তোমার এই পিঙ্ক কালারের বই ছিল, যখন তুমি এখানে বল প্রয়োগ করছো বইটা বাঁকে এরকম বই হয়ে গেছে। ঠিক আছে, এইটা হয়ে গেছে তোমার এখন কি বলতো? পরবর্তীতে বই। তাহলে এটা এখন নাম দাও। ধরো তোমার যে বইটা যেটা ছিল, বইটা আগে ছিল এ বি সি ডি, এটা একটা বই ছিল। বইটার উপরের যে প্রান্ত দুইটার পরিবর্তন হয়, এখানে গেল সি এ গেল এখানে সি প্রাইম, ডি প্রান্ত গেল এখানে, এটা হয়ে গেছে কি বলতো? ডি প্রাইম। তাহলে কোন একটা বস্তুর এইটো একটা তলের সাপেক্ষে আর একটা তল যদি এরকম কি হয় বলতো? বিকৃতি ঘটে যায়, তাহলে এটা তলের কতটুকু কৌণিক সরণ হয়? থিটা। এটাকে বলা হয় কি বলতো? আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতি বা মোচর বিকৃতি বা ব্যাবর্তন বিকৃতি। দেখো আকার বিকৃতির যে কয়েকটা নাম আছে, এটা হলো আকার, এটা আরেকটা নাম হলো কৃন্তন, এটাকে আরেকটা নামে ডাকা হয় মোচর, আরেকটা নামে ডাকা হয় ব্যাবর্তন, ব্যাবর্তন বিকৃতি। এতগুলো বিকৃতি। হ্যাঁ, তাহলে এটার সংজ্ঞাটা কি? এটার সংজ্ঞাটা কি? তাহলে আমরা দুইটা সংজ্ঞা দিই, যে একটা বস্তুকে যদি আমরা একটা তলের সাপেক্ষে আর একটা তলে যদি বল প্রয়োগ করি, তাহলে ওই তলটা যতটুকু কৌণিক সরণ হয় সেটাকে আমরা বলি কি বলতো? ব্যাবর্তন বা মোচর বিকৃতি, এদের থিটা। অথবা একটা তলের সাপেক্ষে আর একটা তলের কতটুকু কি হয় বলতো? কৌণিক সরণ হয়। একক দূরত্বে অবস্থিত দুটি তলের মধ্যবর্তী যে সরণ, এটাকে বলা হয় কি বলতো? আকার বা ব্যাবর্তন বিকৃতি। তাহলে যদি আমরা বলি, তাহলে এতে দুইটা তলের একক দূরত্বে, একটা তলের আর একটা সাপেক্ষে একক দূরত্বে অবস্থিত দুটি তলের মধ্যবর্তী যে সরণ, দুটি তল মধ্যবর্তী দূরত্ব কত? সিবি দূরত্বে এই তলের সরণ কত হয়ে গেছে? উপরের তল সিসি প্রাইম। তাই আমি যদি একক দূরত্বে বার করি, তাহলে কত হবে? সিসি প্রাইম ডিভাইডেড বাই সিবি। এটাকে বলা হয় কি বলতো? কৃন্তন বা মোচর বিকৃতি। ঠিক আছে, তাহলে এটাকে ইটা দ্বারা প্রকাশ করে, এটা সমান তাহলে কত হবে? সিসি প্রাইম ডিভাইডেড বাই সিবি। এটা একটা সংজ্ঞা।
আরেকটা সংখ্যা কি বললাম, যতটুকু কৌণিক সরণ হয়, এই তলের সাপেক্ষে এই তল কতটুকু, যতটুকু কৌণিক সরণ হয় এটাকেও বলা হয়। এখান থেকে যদি আমরা এই সরণটুকু বার করতে চাই, দেখো তো tan থিটা সমান তুমি কি লিখতে পারো, tan থিটা সমান লম্ব ডিভাইড বাই ভূমি না, তাহলে এই থিটার সাপেক্ষে এটুকু কত লম্ব সিসি প্রাইম, ভূমি কত সিবি। ঠিক আছে, এটাকেও বলা হয় কি বলতো ব্যবতন বা মোচড় বিকৃতি। তাহলে সিসি প্রাইম ডিভাইড বাই সিবি মানে আমরা কি বললাম ইটা। তার মানে আমরা যদি বলি যে ক্লিনটন বিকৃতি ইটা, এটাই মানে কি বলতো tan থিটা, আর এটাই মানে হলো সিসি প্রাইম ডিভাইডেড বাই সিবি। এই সিসি প্রাইমকে অনেক সময় এক্স এবং এই সিবিটাকে অনেক সময় ওয়াই দ্বারা কি করা হয় বলতো রিপ্লেস করা হয়। তাহলে এটা সমান কি আসবে এক্স ডিভাইডেড বাই কত বলতো ওয়াই। ঠিক আছে, এই ওয়াইটা হলো দুটি তলের মধ্যবর্তী দূরত্ব, আর এক্সটা হলো একটি তলের সাপেক্ষে অন্য তলের সরণ। তাহলে এক্সটা হলো সরণ আর ওয়াইটা হলো তলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই প্রকার আমরা কি দেখলাম বলতো বিকৃতি দেখলাম। আমাদের আরেকটা বিকৃতি ছিল, এটা হলো কি বলতো পার্শ্ব বিকৃতি। চারটা বিকৃতি আমরা দেখছিলাম, চারটা বিকৃতির মাঝখানে আরো একটা আমাদের ছিল, এটাকে আমরা বলছিলাম কি বলতো পার্শ্ব বিকৃতি। কি বিকৃতি বলেছিলাম, পার্শ্ব বিকৃতি। তো পার্শ্ব বিকৃতিটুকু কত কি হয় দেখো, যে এইখানে যদি একটা কি নাও বলতো বস্তু নাও, এখানে ধরো একটা বস্তু নিলাম আমরা, ওকে ওকে, এই যে বস্তুটা আছে এই বস্তুটা ধরো, এটা ধর অক্ষ, এই বস্তুটার এটা ধরো অক্ষ, ওকে। দেখো এই যে বস্তুটা আছে এই বস্তুটার এইখানে ধরো এখানে একটা অক্ষ আছে, এটা হলো বস্তুর অক্ষ। এই যে অক্ষ থেকে এই বস্তুটার এই পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা বলি তার কি বলতো ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে ধরো ক্যাপিটাল আর। তুমি এই বস্তুটাকে বাইরে বল প্রয়োগ করে টানছো, বস্তুটাকে যখন টানবা দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে প্রস্থটুকু হ্রাস পাবে। প্রস্থটুকু হ্রাস পাওয়ার পরে এই যে বস্তুটা হলো, এই বস্তুটা ধরো এরকম বস্তু হয়ে গেল, এরকম বস্তু হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রস্থটা এখন কতটুকু হয়ে গেল দেখো তো, প্রস্থর যে হ্রাস প্রস্থটুকু হয়ে গেল, এখন এইটুকু লালটুকু, এইটুকুকে তুমি নাম দাও স্মল আর। তাহলে প্রস্থের পরিবর্তন কতটুকু, প্রস্থের পরিবর্তন কিন্তু এইটুকু, লাল যেটা আমি দাগ দিয়ে দিলাম, এটা হলো প্রস্থের পরিবর্তন ডেল আর। প্রস্থের পরিবর্তন সমান কত হবে, ক্যাপিটাল আর মাইনাস আর। ঠিক আছে, তাহলে পার্শ্ব বিকৃতি কি বলে, ওই একক মাত্রায় পার্শ্ব যে পরিবর্তন, একক পার্শ্বের যে পরিবর্তন, একে আমরা কি বলবো বলতো পার্শ্ব বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি একক মাত্রায় রূপের যে পরিবর্তন, ঠিক আছে, পার্শ্ব বিকৃতি। তাহলে এটা সমান কত হবে বলো, পরিবর্তন কত ডেল আর, আর আগে কত ছিল ক্যাপিটাল আর, তার মানে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল, এটা হলো পার্শ্ব বিকৃতি। এই তিনটা বিকৃতি ছিল। এখন তুমি মনোযোগ দাও, এই যে বিকৃতি যা কিছু আমরা পড়লাম, বিকৃতি নিয়ে যা কিছু আমরা পড়লাম সবকিছু দেখো দৈর্ঘ্যের পরিবর্তন আদি দৈর্ঘ্য, আয়তনের পরিবর্তন আদি আয়তন, আর এটা কি ছিল পার্শ্বের পরিবর্তন ডিভাইডেড বাই আদি পার্শ্ব। এটা কি ছিল বলতো তলের পরিবর্তন ডিভাইড বাই তলদের মধ্যবর্তী দূরত্ব, তার মানে এটাও দূরত্ব এটাও দূরত্ব। তাহলে সবকিছু একই জাতীয় দুইটা রাশি, একই জাতীয় দুইটা যদি রাশি হয় তাহলে বিকৃতির কোনো কি নাই বলতো একক নাই, বিকৃতির কোনো কি নাই একক নাই। তাহলে বিকৃতি একই জাতীয় দুইটা রাশি হওয়ার বিকৃতির কোনো একক নাই, বিকৃতির একক নেই, একই জাতীয় দুইটা রাশি। ঠিক আছে, বিকৃতির কোনো একক নাই, মনে রাখবা। তাহলে দেখো এখন এমসিকিউ তোমাকে কি বলছিল, এই এমসিকিউটা কি বলছিল, বিকৃতি সম্পর্কে আমরা অনেক পড়ালেখা অলরেডি করে ফেলাইছি আর কি, যেটুকু আছে সবগুলো পড়ালেখা আমরা করে ফেলাম। বিকৃতি যে 4 প্রকার বিকৃতি হয়, তাহলে বলছে নিচের কোনটি মাত্রাহীন রাশি, পিরো বিকৃতি, এটা কি বলতো মাত্রাহীন রাশি, কারণ একই জাতীয় দুইটা রাশি তাই কোনো কি না বলতো বিকৃতি নেই। এগুলোর বিকৃতি আছে, আমরা দেখবো এগুলোর এগুলোর একক আছে, আমরা দেখবো একক আছে মাত্রা আছে সবই আছে। তাহলে বিকৃতির যেহেতু কোনো একক নাই তাহলে বিকৃতির কোনো মাত্রা থাকবে না, বিকৃতির কোনো মাত্রাও থাকবে না। তাহলে বিকৃতি যেহেতু কোনো একক নাই তাহলে বিকৃতির কোনো কি নাই বলতো মাত্রাও নাই, বিকৃতির মাত্রা নেই, কারণ কি একই জাতীয় দুটা রাশি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা তো এটার দেখলাম, পরেরটা চলো, পরেরটা কি বলছে, স্থিতিস্থাপক সীমা হচ্ছে, স্থিতিস্থাপক সীমা কি, ধরো কোন একটা বস্তু, স্থিতিস্থাপকতা কাকে বলে, কোন একটা বস্তুকে বাহ্যিক বল প্রয়োগ করে যদি আমরা তাকে বিকৃতি করি, তো বাহ্যিক বল অপসারণের পরে বস্তুটি যদি পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যায়, যে ধর্মের জন্য পূর্বের অবস্থায় ফিরে যায় ওই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা। তাদের একটা বস্তুর স্থিতিস্থাপকতার একটা সীমা আছে, অর্থাৎ কত বল প্রয়োগ পর্যন্ত কোন একটা বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসবে, বাহ্যিক বল প্রয়োগ করতেছ কত বল পর্যন্ত দিলে সে পূর্বের অবস্থায় ফিরে আসবে, তাকে বলে স্থিতিস্থাপক সীমা। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ যে বল পর্যন্ত কোন বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে সে বলটাকে বলা হয় কি বলতো স্থিতিস্থাপক সীমা, যার থেকে একটু বল বেশি করলে বস্তুটি আর পূর্বের অবস্থায় ফিরে আসবে না, বিকৃতি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপক সীমা হচ্ছে যে মানের বল পর্যন্ত কোন বস্তু স্থিতিস্থাপক থাকে। ঠিক আছে,
তাহলে দেখো প্রযুক্ত বল সরিয়ে নিলে যে ধর্মের জন্য বিকৃত বস্তু আগের আকার ও আয়তন ফিরে পায়, ঠিক আছে, এটাকে তো বলে স্থিতিস্থাপকতা। প্রযুক্ত বল সরিয়ে নিলে যে ধর্মের জন্য বস্তু পূর্বাবস্থায় ফিরে যায় এটাকে বলে স্থিতিস্থাপকতা। বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তু একক মাত্রায় যে পরিবর্তন এটাকে বলে বিকৃতি। তা এটা কার সংজ্ঞা? এটা হলো স্থিতিস্থাপকতার সংজ্ঞা। স্থিতিস্থাপকতা এটা স্থিতির সংজ্ঞা, এটা হলো বিকৃতির সংজ্ঞা। একটু আগে আমরা এই সংজ্ঞাটা দেখলাম। এটা কিসের সংজ্ঞা? যে মানের বল পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিতে থাকে, এই তো এটাই হলো কি বলতো স্থিতিস্থাপক সীমা। আর এটা কি সর্বাপেক্ষা কম যে বলের কোনো বস্তু ছিঁড়ে বা ভেঙে যায় এটাকে বলা হয় অসহ বল। এটা হলো অসহ বলের সংজ্ঞা। দেখো সংজ্ঞাগুলো দেওয়াই আছে। তাহলে স্থিতিস্থাপকতার সংজ্ঞা আমরা এখান থেকে দেখলাম, বিকৃতির সংজ্ঞা এখান থেকে দেখলাম, অসহ বলের এক সংজ্ঞা এখান দেখলাম। ধরো কোন একটা তারকে ঝুলে দিছো, সে 1 কেজি 2 কেজি 3 কেজি করে নিচ্ছে, 4 কেজিতে কি হয়েছে বলতো ছিঁড়ে গেছে। তা সর্বনিম্ন যে বল পর্যন্ত বস্তুটি ছিঁড়ে যায় না, ঠিক আছে, যার থেকে একটু বল দিলে বস্তু কি হয় ছিঁড়ে যায়, ওই বলটাকে বলা হয় কি বলতো অসহ বল। ওটাই তার অসহ্য, ওর থেকে একটু বেশি বল দিলেই সে অসহ্য হয়ে যাবে, ওটাই তার সহ্য করতে পারতেছে। তাহলে যে বল সর্বাপেক্ষা কম যে বলকে কোনো বস্তু ছিঁড়ে যায়, 4 নিউটন দিলে ছিঁড়ে যাচ্ছে, 4.1 দিলে ছিঁড়ে যাবে না, 4.2 দিলে ছিঁড়ে যাবে না, হ্যাঁ। তাহলে 4 থেকে শুরু করে 4-এর বেশি যতগুলো আছে সবগুলোর জন্য বস্তুটি ছিঁড়ে যাবে। সর্বনিম্ন কোনটার জন্য ছিঁড়ে যাবে? 4-এর জন্য ছিঁড়ে যাবে। এই জন্য বলা হচ্ছে এটা সর্বনিম্ন বল, এর সর্বাপেক্ষা একটা কম বল যার জন্য বস্তুটি ছিঁড়ে যাবে, তার থেকে বেশি দিলেও ছিঁড়ে যাবে, এটাকে বলা হয় অসহ বল। চল সর্বনিম্ন যে বলের কোনো বস্তু ছিঁড়ে বা ভেঙে যায় তাকে অসহ বল বলা হয়। আর এটা হলো আমাদের স্থিতিস্থাপকতার সংজ্ঞা। তার মানে আমাদের সঠিক উত্তর কোনটা? এটা হলো আমাদের কি বলতো সঠিক উত্তর। আর এগুলো আমাদের সংজ্ঞা দিয়ে দিছে, অসহ বল এগুলোর সংজ্ঞা দিছে। তার আমাদের সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হলো এইটা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। পরেরটা চলো দেখো কি বলছে। অসহ বল কোনটি? এই তো একটু আগে তো বললাম যে সর্বাপেক্ষা কম যে বলের কোনো বস্তু ছেড়ে বা ভেঙে যায় তাকে অসহ বল বলে, এটা সংজ্ঞা। পীড়নের মাত্রা কোনটি? এখন দেখো পীড়ন কি জিনিস, পীড়নের সংজ্ঞা আমরা দেখি। পীড়ন কাকে বলে? দেখো যে আমরা যদি একটা স্প্রিং নেই, স্প্রিং এ যদি আমরা কি করি বলতো বাইরে থেকে বল প্রয়োগ করে টানি, এটা এক্সটার্নাল ফোর্স। আমরা যখন বাইরে থেকে স্প্রিং কে বল প্রয়োগ করব তখন এই স্প্রিংটা ভিতরের দিকে একটা কি দেয় বলতো বল দেয়। স্প্রিংটা ভিতরের দিকে একটা বল দেয় যাকে আমরা স্প্রিং এর প্রত্যয় বল বলি। তো আমরা যখন বাহ্যকে বস্তুকে বল প্রয়োগ করে তার বিকৃতি ঘটাইতে চাই, বস্তুটার বাহ্যিক বলের বিপরীত দিকে একটা বল দিয়ে বিকৃতিটাকে অপসারণ করতে চাই, বিকৃতিটাকে কি করতে চাই? অপসারণ করতে চাই, মানে বিকৃতিকে বাধা দিতে চাই সে। তাহলে কোন বস্তুকে বল প্রয়োগ করে যদি বিকৃতি ঘটাইতে চাই, যে বলের জন্য বস্তুটি বিকৃতিকে বাধা দেয়, ঠিক আছে, এ বলটাকে পীড়ন বলা হবে। শর্ত হলো ওই বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে যে বাধা দানকারী বল উৎপন্ন হবে তাকে বলা হবে পীড়ন। তার মানে কি বলতো পীড়ন মানে হচ্ছে বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে বাধা দানকারী বলের মান। বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে বাধা দানকারী বলের মান, ক্ষেত্রফলে বাধা দানকারী বলের মান, বাধা দানকারী বলের মান। তাহলে কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে বাধা দানকারী বলের মানকে বলা হয় কি বলতো পীড়ন। তাহলে পীড়নের যদি আমরা সংজ্ঞা দেই, পীড়ন ইজ ইকুয়াল কত? বাধা দানকারী বলের মান, বাধা দানকারী বল ডিভাইডেড বাই কি আসবে বলতো ক্ষেত্রফল। মনে রাখবা বাধা দানকারী বল বা বিকৃত প্রতিরোধী বল পীড়ন মানে হলো এফ ভাগ এ। সব সময় পীড়ন মানে কি বলতো এফ ভাগ এ, পীড়ন মানে এফ ভাগ এ। তাহলে এর মাত্রা কি হবে দেখো তো, আর একক কি হবে? প্রথমে আমরা এককটা লিখি। পীড়নের একক কি? বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক কি বলতো মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। তারপর আমরা দেখি কি বলতো মাত্রা। তাহলে বলতো বলের মাত্রা কি? বলের মাত্রা হলো এম এল টি ইনভার্স 2। বল এফ ইকুয়াল কি এম এল টি ইনভার্স 2। পরে নিচে আসে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল একক এল স্কয়ার। একে যদি আমরা সহজ ভাষায় লিখি তাহলে কত আসবে? এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এটা হলো কি বলতো পীড়নের মাত্রা, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এই তো এটা হলো পীড়নের মাত্রা। তাহলে পীড়নটা কি? পীড়ন হলো কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে বাধা দানকারী বলের মান। পীড়ন ইজ ইকুয়াল এফ ভাগ এ। পীড়ন ইজ ইকুয়াল কত হবে? এফ ভাগ এ। মনে রাখবা। এখন কথা হলো যে ভাইয়া চাপ মানেও আমরা কি দেখছিলাম? এফ ভাগ এ। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো চাপ মানে হলো প্রযুক্ত বল ভাগ ক্ষেত্রফল। এই বলটা ছিল প্রযুক্ত বল, অর্থাৎ বস্তুর উপর তুমি যে বল দিচ্ছ সে বল ভাগ ক্ষেত্রফল। কোন বস্তুর উপর প্রযুক্ত বল, কোন বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের মানকে বলা হয় চাপ। আর পীড়নটা কি হবে? কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে বাধা দানকারী বলের মান। তাহলে একটা প্রযুক্ত বল আর একটা বাধা দানকারী বল, এটাই কি বলতো চাপ এবং
পীড়নের ভিতর সম্পর্ক। মাঝে মাঝে খ নাম্বারে আসে যে চাপ এবং পীড়নের ভিতর পার্থক্য কি লেখো। চাপ হয় প্রযুক্ত বলের জন্য বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে, আর পীড়ন হয় বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে বাধা দানকারী বলের জন্য। তো মনে রাখবা সুন্দর করে। তারপর দেখো কি বলছে, চিত্রে পীড়ন ও বিকৃতির মধ্যকার লেখচিত্র ও এ রেখার ঢাল কি নির্দেশ করে। আচ্ছা দেখো, পীড়ন বিকৃতির একটা কি আছে বলতো, লেখচিত্র আছে। এটাকে আমি সংক্ষেপে যদি তোমাকে কি করে বলতো ব্যাখ্যা করি, তাহলে একটা বস্তুর আমরা জানি স্থিতিস্থাপক সীমা আছে, যে সীমার মাঝখানে বস্তুটি স্থিতিস্থাপক থাকে। ঠিক আছে, ওই সীমার বাইরে গেলে বস্তুটি আর স্থিতিস্থাপক থাকে না, অর্থাৎ ওই সীমার বাইরে থেকে যদি বল প্রয়োগ করে বস্তুটি পূর্ব অবস্থায় ফিরে আসবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে আরো একটা হুকের একটা সূত্র আছে, হুকের সূত্রটা কি জানো, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন সমানুপাতিক হলো বিকৃতি। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক, অর্থাৎ যত বেশি বিকৃতি ঘটাবা ওই বস্তুতে তত বেশি পীড়ন উৎপন্ন হবে। পীড়ন মানে কি, বাধাদানকারী বল। তুমি যত বেশি স্প্রিংকে বিকৃতি করতে চাবা তার ভিতর তত বেশি বল উৎপন্ন হবে। শর্ত হলো স্থিতিস্থাপক সীমার মাঝখানে। সীমার বাইরে যায় যদি বল প্রয়োগ করো তাহলে তুমি যে পরিমাণ বল দিবা তার থেকে কম পরিমাণ, মানে যতটুকু বিক্রি ঘটাবা তার থেকে কম পরিমাণ বল উৎপন্ন হতে পারে, কিন্তু এটা শর্ত হলো স্থিতিস্থাপক সীমার মাঝখানে। তাহলে পীড়ন আর বিকৃতির কি থাকে বলতো, সমানুপাতিক। তার মানে পীড়ন আর বিকৃতি এরকম যদি আমরা গ্রাফ অঙ্কন করি তাহলে এরকম একটা গ্রাফ পাওয়া যায়। প্রথমে এখান থেকে একটা সমানুপাতিক গ্রাফ পাওয়া যায়। হ্যাঁ, যে ও বিন্দু থেকে ধরো এই তো এ বিন্দু পর্যন্ত বস্তুটি পূর্ণ স্থিতিস্থাপক থাকে, অর্থাৎ বস্তুকে যদি কি করে বলতো এ বিন্দু পর্যন্ত প্রসারিত করো, বিকৃত করে ছেড়ে দাও, পুনরায় ও বিন্দুতে ফিরে আসবে। তার থেকে যদি একটু কি করে বলতো বল প্রয়োগ বেশি বল করো, তাহলে বস্তুটার পীড়ন ধর্মটা আস্তে আস্তে কমে, স্থিতিস্থাপকতা আস্তে আস্তে কমে। ঠিক আছে, কমতে কমতে একসময় কি হয় বলতো, অনেক কমে যায়, তারপর আরেকটু উঠে এরকম একটা অবস্থার সৃষ্টি হয়। তাহলে এখন তুমি খেয়াল করো, দেখো এই যে এটা ধরো বি বিন্দু, এটা ধরো সি বিন্দু, এটা ধরো ডি বিন্দু, এটা ধরো কি বলতো ই বিন্দু। ঠিক আছে, তাহলে দেখো এ বিন্দু পর্যন্ত বস্তুটা সম্পূর্ণ স্থিতিস্থাপক, মানে এটা এ বিন্দুটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। এটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। এ পর্যন্ত বস্তুটি কি থাকে বলতো, সম্পূর্ণ স্থিতিস্থাপক থাকে এ বিন্দু পর্যন্ত। যখন এর থেকে বেশি যাবে, এই বি বিন্দুতে নিয়ে গিয়ে যদি বস্তুটাকে ছেড়ে দাও তাহলে আর পুনরায় ও বিন্দুতে ফিরে আসবে না, তার একটু বিকৃতি ঘটবে, সে একটু বিকৃতি হয়ে যাবে। এরকম এখান থেকে শুরু করে সি বিন্দু পর্যন্ত বস্তুটি কি হয় বলতো, পূর্ণ বিকৃতি হয়ে যায়। তা তুমি যদি সি বিন্দু থেকে বস্তুটাকে প্রসারিত করে ছেড়ে দাও তাহলে দেখা যায় বস্তুটি পুনরায় পূর্ব অবস্থায় ফিরে আসে না, এটা একটু বিকৃত হয়ে যায়। এখান থেকে ধরো এটাকে ধরো পি বিন্দু, তাহলে ও পি যে রেখাটা আছে এটা হলো বস্তুটার স্থায়ী বিকৃতি, এটা হলো বস্তুটার স্থায়ী বিকৃতি। এই দেখো ওপি এই রেখাটা মানে কি, বিকৃতি না। তার মানে যখন তুমি স্থিতিস্থাপক সীমার বাইরে নিয়ে যে বস্তুটাকে কি করবে বলতো, প্রসারিত করবা, বস্তুটার পূর্ব অবস্থায় ফিরে আসবে না। তাহলে ওপি রেখাটা কি বলতো, স্থিতি বিকৃতি। এখন কি করবা, বস্তুটাকে আস্তে আস্তে আরো ধরো বিকৃতি করাচ্ছ। বিকৃতি যখন করবা তখন দেখবা বস্তুটা একটা তারের যদি এরকম করে টানো, স্থিতিস্থাপক সীমার বাইরে যদি টানো, তার দেখবা তার কোথাও চিকন হচ্ছে, কোথাও মোটা হচ্ছে, কোথাও চিকন হচ্ছে, কোথাও মিটা হচ্ছে, এবং একটা নির্দিষ্ট বিন্দুতে যাওয়ার পর ধরো ডি বিন্দু, এই বিন্দু থেকে বস্তুটি সম্পূর্ণ কি হয়ে যায় বলতো, ছিঁড়ে যায়। তারপরে যদি আস্তে আস্তে ডি থেকে ই পর্যন্ত ওই তো বস্তুটা চিকন হতে থাকবে, ই বিন্দু থেকে বস্তুটি কি থাকবে বলতে, ছিঁড়ে যাবে, তার আর কোনো স্থিতিস্থাপক ধর্ম থাকবে না। বুঝতে পারছো, এইরকম আর কি একটা গ্রাফ আমরা কি করি বলতো পাই। এখন তোমাকে প্রশ্ন কি করছে দেখো তো, চিত্রে পীড়ন ও বিকৃতির মধ্যকার লেখচিত্র ও এর রেখার ঢাল কি নির্দেশ করে। ও থেকে এ, ও এর রেখার ঢাল, তাহলে ও এর রেখার ঢাল মানে কি, এখান থেকে যদি এখানে একটা কি করো বলো তো লম্ব অঙ্কন করো, তাহলে তুমি কি পাবা, এটার ঢাল মানে কি ট্যান থিটা। তাহলে ট্যান থিটা মানে কি বলতো, লম্ব ভাগ ভূমি। ট্যান থিটা মানে কি, লম্ব ডিভাইড ভূমি। তাহলে এটা হলো লম্ব, লম্ব মানে কি পীড়ন, লম্ব মানে কি পীড়ন, ভাগ কি আসে বলতো, বিকৃতি। তাহলে পীড়ন ভাগ বিকৃতি যদি করো তাহলে এই যে হুকের সূত্রতে পীড়ন ভাগ বিকৃতি এটা যদি নিয়ে আসো, দেখো আমি এখান থেকে দেখে নিই, পীড়ন ভাগ কি আসে বলতো, বিকৃতি, ইজ ইকুয়াল একটা ধ্রুবক পাবা। ইজ ইকুয়াল একটা কি পাবা বলতো, ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হয় স্থিতিস্থাপক ধ্রুবক। স্থিতিস্থাপক ধ্রুবক, স্থিতিস্থাপক ধ্রুবক, এই ধ্রুবকটার একটা নাম হলো স্থিতিস্থাপক ধ্রুবক। ঠিক আছে, এখন এই পীড়নটা যদি দৈর্ঘ্য পীড়ন বা দৈর্ঘ্য বিকৃতি হয়, দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি হয়, তাহলে এটাকে বলা হয় ইয়ংস গুণাঙ্ক। এর একটা কি আছে বলতো, নাম আছে। দৈর্ঘ্য পীড়ন ভাগ দৈর্ঘ্য বিকৃতি যদি হয় এর একটা নাম আছে, এটাকে বলা হয় ইয়ংস গুণাঙ্ক। এই বিকৃতি ধ্রুবকের কিছু নাম আছে। দৈর্ঘ্য পীড়ন ভাগ দৈর্ঘ্য বিকৃতি হলে ইয়ংস গুণাঙ্ক, আয়তন পীড়ন ভাগ আয়তন বিকৃতি হলে আয়তন গুণাঙ্ক, মোচর পীড়ন ভাগ মোচর বিকৃতি হলে দৃঢ়তার গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে, তার মানে এখান থেকে এইটুকু যে কি বলতো ঢাল, এটা আমাদের একটা স্থিতিস্থাপক ধ্রুবককে নির্দেশ করতেছে। তাহলে স্থিতিস্থাপক ধ্রুবকের একটার ভিতরে কি বলতো,
ইয়ংস গুণাঙ্ক আছে। তাহলে এটা নতিবিন্দু নয়, নতিবিন্দুকে বলা হয় কোনটাকে জানো? এই ই বিন্দুকে এটাকে বলা হয় কি বলতো? নতিবিন্দু। ঠিক আছে, এটাকে বলা হয় কি বলতো? নতিবিন্দু। ভঙ্গুর বিন্দু হলো এটা সি বিন্দু, এটা কি বলতো? ভঙ্গুর বিন্দু। ডি বিন্দু, বি বিন্দু এগুলো হলো ভঙ্গুর বিন্দু। আর স্থায়ী বিকৃতি হলো এটা, স্থায়ী বিকৃতি হলো ওপি। তাহলে ও এ সমানটা কি বলতো? আয়তন বিকৃতি। ও এ সমানটা কি বলতো? ইয়ংসের গুণাঙ্ক। তাহলে ও এ ঢালটা কোনটা নির্দেশ করে? ইয়ংসের গুণাঙ্ক নির্দেশ করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো কি বলছে, নিচের কোনটির স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি? তো স্থিতিস্থাপকতা কার বেশি আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, যার বিকৃতি বাধাদানকারী বল যার বেশি। বিকৃতি বাধাদানকারী বল যার বেশি, বাধা দানের ক্ষমতা, বিকৃতি বাধা দানের ক্ষমতা যার বেশি, তার স্থিতিস্থাপকতা তত বেশি, তার স্থিতিস্থাপকতা তত বেশি। অর্থাৎ যে সহজে বিকৃত হয় না তার স্থিতিস্থাপকতা তত বেশি, যে সহজে বিকৃত হয় না তার স্থিতিস্থাপকতা তত বেশি। এটাকে আমি আরেকভাবে বলি, যে বস্তু যত দৃঢ় তার স্থিতিস্থাপকতা তত বেশি, যে বস্তু যত দৃঢ়, ঠিক আছে, শক্ত আর কি, কঠিন বস্তু স্থিতিস্থাপকতা বেশি। তাহলে দেখো রাবার, এ তো সহজেই কি হয় বলতো? বিকৃত হয়। তামা, এটাও সহজে বিকৃত হয়। রাবার অপেক্ষা যদিও কম, রাবার অপেক্ষা তামার স্থিতিস্থাপকতা বেশি, তার অপেক্ষা সোনার স্থিতিস্থাপকতা বেশি। কিন্তু ইস্পাতের বাধা দেওয়ার ক্ষমতা কি বলতো? সব থেকে বেশি লোহা, ইস্পাত। ঠিক আছে, তাহলে ইস্পাত সব থেকে বেশি কি বলতো? স্থিতিস্থাপক। এবার কি বলছে দেখো, একটি তারে ক্রমাগত ভর চাপালে ভার সম্প্রসারণ লেখচিত্র ও এ বি সি তোমাকে দেখানো হয়েছে, এর ন্যায় হয়। আবার চাপানো ভর ক্রমাগত করাচ্ছে, চাপ দিয়ে তুমি তাকে প্রসারিত করছো, এখন চাপানো ভর আস্তে আস্তে কমাচ্ছ, কমায়া তাহলে কি হবে? আগের অবস্থা আস্তে আস্তে ফিরে যাওয়ার চেষ্টা করবে। সিবিবি পথের ন্যায় কাজ করলো। তুমি যখন এই পথ বলবো তাকে বিকৃতি করলা, যখন তুমি কি করলা বলতো? চাপ সরাই নিলা, তখন যে সিবিপি না সিপি পথ, সিপি পথে তার কি হলো বলতো? ন্যায় হলো। এক্ষেত্রে ওপি তারের স্থায়ী প্রসারণ বোঝায়। হ্যাঁ, ওপি তারের কি বলতো? স্থায়ী প্রসারণ, আমরা একটু আগে দেখলাম। ঠিক আছে, এ বি অংশ পূর্ণ স্থিতিস্থাপক, এ বি অংশ পূর্ণ স্থিতি নো, ও এ অংশ পূর্ণ স্থিতিস্থাপক, তারপরে আস্তে আস্তে স্থিতিস্থাপকতা কি হচ্ছে বলতো? কমাচ্ছে। ও এ অংশটা কি? সমানুপাতিক। এটা দেখো বাঁকা হয়ে গেছে কিন্তু এখান থেকে এ পর্যন্ত, তার মানে ও এ অংশটা কি বলতো? সমানুপাতিক। তার মানে এটা পূর্ণ স্থিতিস্থাপক নয়, এ বি অংশ পূর্ণ স্থিতিস্থাপক নয়, এটুকু অংশটা কি হচ্ছে? স্থিতিস্থাপকতা কমতেছে, বাঁকা হচ্ছে। তারপর বলছে ও এ অংশ হুকার সূত্র মেনে চলে, ও এ অংশ হুকার সূত্র মেনে চলে। হ্যাঁ, কারণ ও এ অংশটা পূর্ণ স্থিতিস্থাপক, আর স্থিতিস্থাপক সীমার মধ্যে হুকার সূত্র বলে পীড়ন বিকৃতির কি বলতো? সমানুপাতিক। এটা সমানুপাতিক গ্রাফের মতো আছে। তাহলে এটা সঠিক, 1 আর 3 সঠিক, খ নাম্বার। পরেরটা চলে কি বলছে, যে এত নিউটন মিটার স্কয়ার পীড়নের প্রয়োগে 1 মিটার দীর্ঘ একটি তারের বৃদ্ধি পেলে এত হলো। ইয়ংসের গুণাঙ্ক কাকে বলে? দেখো, তাহলে ইয়ংস গুণাঙ্কে ওয়াই দ্বারা প্রকাশ করে, এটাকে বলা হয় দৈর্ঘ্য পীড়ন ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পীড়ন মানে এফ ভাগ এ, আর দৈর্ঘ্য বিকৃতি মানে কি? দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তোমাদেরকে আমি একটু আগে দৈর্ঘ্যের পরিবর্তন সূত্র দেখে আসলাম। দৈর্ঘ্যের পরিবর্তন ছিল স্মল এল, আদি দৈর্ঘ্য ছিল বলতো ক্যাপিটাল এল। এখান থেকে ইয়ংস গুণাঙ্কের সূত্রটা যদি আমরা লিখি, এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল, এটা হলো ইয়ংস গুণাঙ্ক। ঠিক আছে, এখন তুমি খেয়াল করো, এত পীড়নের প্রয়োগের ফলে, তার মানে একটা বস্তু পীড়ন তোমাকে বলে দিছে, পীড়ন মানে কি? এফ ভাগ এ, এফ ভাগ এ তোমাকে বলে দিছে 10 টু দি পাওয়ার 8 নিউটন পার মিটার স্কয়ার। 1 মিটার দীর্ঘ একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে আদি দৈর্ঘ্য হলো 1 মিটার, একটা তারের আদি দৈর্ঘ্য কত? 1 মিটার। এই দৈর্ঘ্য বৃদ্ধি পেল 10 টু দি পাওয়ার -3 মিটার। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি, এটা তোমাকে বলে দিছে 10 টু দি পাওয়ার -3 মিটার, এত মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পেল। তার ইয়ংসের গুণাঙ্ক y ইজ ইকুয়াল হট। এখান থেকে যদি আমরা y বলি, তাহলে y ইজ ইকুয়াল এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। এই তো এটা সূত্র। তাহলে এখান থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, এফ ভাগ এ ইন্টু স্মল এল, ক্যাপিটাল এল ডিভাইডেড বাই স্মল এল। তাহলে এফ ভাগ এ এর মান তোমাকে বলে দিয়েছে 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 8। এটা হলো 10 টু দি পাওয়ার -3। আদি দৈর্ঘ্য কত বলতো? 1, আদি দৈর্ঘ্য 1। তার মানে এখান থেকে যদি কাজ করো তাহলে কত আসবে? 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5।
আর ইয়ংস গুণাঙ্কের একক কি হবে দেখো, ইয়ংস গুণাঙ্কের সংজ্ঞা হলো, ইয়ংস গুণাঙ্ক হলো পীড়ন ভাগ বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে ইয়ংস গুণাঙ্ক যখন তুমি লিখবা, দেখো বিকৃতির কিন্তু কোনো একক নাই, এটার কোনো একক নাই, জাস্ট পীড়নের একক যেটা সেটাই হবে কি বলতো, এটার একক। তার মানে পীড়নের একক কত, নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, তার একক হবে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এখন 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, এটা হবে ইয়ংস গুণাঙ্কের একক। তাহলে 10⁵, এটা হলো আমাদের আনসার। বুঝতে পারছো? হ্যাঁ, জাকিরুল বলছো ইস্পাত, হ্যাঁ ঠিক আছে। তারপর এটা বলো, এটা এএমসিকিউ বুঝছো কিনা বলো। পরেরটা কি বলছে দেখো, যে চিত্রে বিকৃতি বনাম পীড়ন লেখ ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কি নির্দেশ করে। তো দেখো তোমরা হচ্ছে একটা তারের প্রসারণে কৃত কাজের একটা ইকুয়েশন আছে, যে একটা তারের প্রসারণে কৃত কাজ, এখানে যদি একটা তার থাকে, এ তারকে যদি কি করে বলো তো, এ তারের আদি দৈর্ঘ্য ধরো এল, এ তারকে তুমি প্রসারিত করে বড় করলা, এ তারকে প্রসারিত করে বড় করলা, ধরো তারকে প্রসারিত করে এরকম বড় করলা, তাহলে তার যে দৈর্ঘ্যের পরিবর্তন এটা ধরো স্মল এল। তাহলে তারকে প্রসারণে যে কৃত কাজ, এ প্রসারণ করার জন্য ধরো বাইরে থেকে তোমাকে এফ বল প্রদান করা হয়েছে, তাহলে তারের প্রসারণে কৃত কাজ ডাব্লিউ হলো হাফ ইন্টু ওই এফ ইন্টু কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করবা, এল দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যদি এফ বল প্রয়োগ করতে হয়, তাহলে এ তারকে প্রসারণ করার জন্য কৃত কাজ ডাব্লিউ হাফ ইন্টু এফ এল, এটা হলো সূত্র সরাসরি। তাহলে এখন তুমি খেয়াল করতে, এ তারের যদি আমরা ইয়ং গুণাঙ্ক বার করতে চাই তাহলে কত হবে, ইয়ং গুণাঙ্ক ওয়াই ইজ ইকুয়াল এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। অর্থাৎ এই তারের তো এফ বল আমরা দিছি, এটা হলো এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরো কি বলতো এ, এটা হবে কি বলতো ওয়াই। তাহলে এখান থেকে এফ এর জায়গায় আমরা কি লিখতে পারবো দেখো তো, ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এটা লিখতে পারবো না। এই এফটা যদি এখানে বসাও তাহলে কি আসে দেখো তো, হাফ এফ এর মানটা বসাও, ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইন্টু এল, এটাকে এভাবে লেখা যায় হাফ ইন্টু ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে এটা হলো আমরা তারের প্রসারণকৃত কাজের ইকুয়েশন। এটা আমরা কি দেখতে পাচ্ছি, হাফ এফ এল, এটাকে সমান লেখা যায় হাফ ইন্টু ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ঠিক আছে, এটাও আমাদের একটা কি বলতো সূত্র, যে তারের প্রসারণে কৃত কাজ, তারের প্রসারণে কৃত কাজ, এটা হলো কি বলতো তারের প্রসারণ কৃত কাজের সূত্র। এখন তোমাকে কি বলছে দেখো তো, হ্যাঁ এখন যদি এই যে একক আয়তনে কৃত কাজের যে ইকুয়েশনটা, এটা হলো তারের প্রসারণে কৃত কাজ, তারের প্রসারণের আরো একটা কি বলতো সূত্র আছে, সেটা একক আয়তনে কৃত কাজ বা সঞ্চিত শক্তি, একক আয়তনে কৃত কাজ, একক আয়তনে কৃত কাজ বা সঞ্চিত শক্তি। দেখো যেটুকু তুমি কাজ করবে একটা তারকে প্রসারিত করার জন্য, ঠিক অতটুকু শক্তি কিন্তু তার ভিতর জমা থাকবে, যেটুকু তুমি কাজ করবা ঠিক ততটুকু শক্তি তার ভিতর জমা থাকবে। তার মানে এই একক আয়তনে সঞ্চিত শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ সমান কত হবে, টোটাল কাজ ডিভাইডেড বাই আয়তন, টোটাল কাজ ডিভাইডেড বাই আয়তন। তার মানে দেখো তো টোটাল কাজ কত, হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ডিভাইডেড বাই আয়তন। আয়তন মানে কি বলতো, একটা তারের ক্ষেত্রফল ইন্টু তার দৈর্ঘ্য। তা তারের তো ক্ষেত্রফল ছিল এ আর আদি দৈর্ঘ্য কত ছিল এল, তাহলে তার টোটাল আয়তন কত হবে এ ইন্টু এল, তাই না। এখন যদি এখান থেকে কাটো দেখো কি কি আসে, এটা আর এটা কি হবে বলতো কেটে যায়। এখান থেকে আমাদের যে একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ, এটার যে ইকুয়েশন আসতেছে, এটা আসতেছে হাফ ওয়াই স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল স্কোয়ার, ওয়াই স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল স্কোয়ার। ঠিক আছে, ওয়াই স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল স্কোয়ার। তাই না, দেখো তো, হ্যাঁ এটাই আসে, ওয়াই স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই এল স্কোয়ার ডিভাইডেড বাই এল, যদি আমরা এখানে বসাই, উপরে উপরে এটা কেটে যাচ্ছে, আর এল স্কোয়ারটা নিচে এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো তো, এরকম একটা আমরা কি পাই বলতো ইকুয়েশন পাই। ঠিক আছে, এটুকু আমাদের ইকুয়েশন কি আছে বলতো, ঠিক আছে। আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা ক্লাসে কেউ নেই, আচ্ছা ঠিক আছে। এখন খেয়াল করো,
তাহলে এটা আমরা কি পেলাম বলতো, একক আয়তনে সঞ্চিত শক্তি পেলাম। ঠিক আছে, তারপর খেয়াল করো, দেখো এটাকে আমরা যদি একটু মডিফাই করি, দেখো তো এটাকে একটু মডিফাই করে আমাদের এইভাবে লেখা যায় কিনা বলতো, হাফ গুণন দেখো তো হাফ গুণন, দেখো আমরা যদি এখানে এটাকে একটু সাজিয়ে লিখি, দেখো উপর নিচে আমরা এ দ্বারা গুণ করলাম, তাহলে কি আসবে বলো তো, ওয়াই এ এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইন্টু ক্যাপিটাল এল ইন্টু এফ ভাগ এ। এফ এর মান আমরা কি জানি বলতো, এফ সমান আমরা জানি হলো ওয়াই এ এল ডিভাইডেড বাই এল। আচ্ছা ঠিক আছে, বিকৃতি স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এখানে একটা আমাদের কি নিতে হবে, এ নিতে হবে, 1/a। ইকুয়েশনের কোথাও কি আমরা ভুল করছি? ইকুয়েশনের কোথাও আমাদের ভুল হওয়ার একটা কি আছে বলতো, পসিবিলিটি আছে। হাফ গুণন এফ এল, এটাই তো আমরা জানি, হাফ গুণন এফ এল, আমরা তো এইটাই জানি, হাফ গুণন এফ এল, এটাই হলো তারের ওয়াই এল স্কোয়ার একক আয়তনে যখন আমরা নিচ্ছি এল দ্বারা ভাগ করতেছি, হাফ ইন্টু এফ এল। দেখো ওয়াই এল স্কোয়ার ডিভাইডেড বাই এল, এটাকে আমরা কিভাবে লিখতাম বলতো, হাফ গুণন এফ এল না। দেখো এখান থেকে নিয়ে আসতে একটু আমাদের কষ্ট হচ্ছে, অথবা আমার মাথার ভিতর ঢুকতেছে না, একটা ক্লাস নিয়েছি তো অলরেডি, মাথা ব্যথা করতেছে। তাহলে দেখো এখান থেকে কত আসছে, হাফ গুণন ডাব্লু সমান আমরা কি লিখতে পারি, এটা এখান থেকে তো এটা আসলো, আচ্ছা এটা থাক, সমস্যা নেই আমাদের, হাফ ইন্টু ওয়াই এ তো কি হয়েছে বলো তো, কেটে গেছে, কেটে গিয়ে আসে কত, ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইড বাই ক্যাপিটাল এল স্কোয়ার। হ্যাঁ এটা আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই আমাদের, এ কেটে যাবে, সরি ওয়াই স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল স্কোয়ার। এটা আমাদের একক আয়তনে সঞ্চিত শক্তির একটা কি বলতো ইকুয়েশন। দেখো এটাকে যদি আমরা এভাবে লিখতে পারতাম, দেখো এই কাজের জায়গায় কত লিখতে পারতাম, হাফ ইন্টু এফ এল লিখতে পারতাম না, হাফ ইন্টু এফ এল ডিভাইডেড বাই আয়তন কত, এ ইন্টু ক্যাপিটাল এল, এভাবে তো আমরা লিখতে পারতাম। আমি এটাকে এভাবে লেখা যায়, দেখো তো হাফ ইন্টু এফ ভাগ এ ইন্টু স্মল এল ডিভাইডেড বাই কি আসলে বলতো, ক্যাপিটাল এল। তার মানে দেখো এফ বাই এ মানে কি, পীড়ন না, তার মানে এখান থেকে আমরা কিন্তু এটা বলতে পারি, হাফ ইন্টু পীড়ন ইন্টু কি বলতো স্মল এল বাই ক্যাপিটাল এল মানে কি বলতো, বিকৃতি। তাহলে তারের একক আয়তনে যে সঞ্চিত শক্তি, এটা মানে কি বলতো, হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি, হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি। হ্যাঁ তাহলে এটা আমাদের কি বলতো একটা সূত্র, যে তারের একক আয়তনে যে সঞ্চিত শক্তি ইউ, এটা সমান হচ্ছে হাফ গুণন পীড়ন গুণন কি আসলো বলতো, বিকৃতি। হ্যাঁ এই তো, এটা আমরা সুন্দর একটা ইকুয়েশন দেখলাম, এই তো এখান থেকে আমরা নিয়ে আসলাম এটাকে। ঠিক আছে, তাহলে এটা আমাদের একক আয়তনে একটা সঞ্চিত শক্তির কি বলতো ইকুয়েশন। তাহলে এখন তুমি খেয়াল করো তো, এইখানে তোমাকে যে ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে, বলছে ও এ বি এর ক্ষেত্রফল কি নির্দেশ করবে, কি নির্দেশ করবে। তাহলে ও এ বি একটা কি ত্রিভুজ না, তাহলে এই ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল বার করতে চাই, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইজুকাল আমরা কি জানি, সমগুণ ত্রিভুজ, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা একটা সমগুণ ত্রিভুজ, তাহলে হাফ গুণন ভূমি এখান থেকে এইটুকু, তাহলে ও বি মানে কি বিকৃতি না, ভূমি বরাবর কি আছে, বিকৃতি, ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কত, তো এইটুকু, তাহলে উচ্চতা বরাবর কি আছে, পীড়ন, উচ্চতা বরাবর কি আছে, পীড়ন। তাহলে হাফ গুণন বিকৃতি গুণন পীড়ন, হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি, এটা মানে কি একক আয়তনে সঞ্চিত শক্তি, তার একক আয়তনে সঞ্চিত শক্তি। তার মানে এটা কি নির্দেশ করতেছে, এই গ্রাফটা নির্দেশ করতেছে তার একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি। আশা করি বুঝতে পারছো। তারপরে কি বলছে দেখো, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কি, দেখো আয়তন গুণাঙ্ক কি, আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক হলো আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত, আয়তন পীড়ন ও আয়তন বিকৃতি, এটার অনুপাতকে বলা হয় কি বলতো, আয়তন গুণাঙ্ক, যাকে বি দ্বারা প্রকাশ করা হয়। পীড়ন মানে কি, এফ ভাগ এ, আর আয়তন বিকৃতি মানে কি, আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আধে আয়তন। এটাকে একবার এইভাবে লেখা হয়, এফ ক্যাপিটাল ভি
ডিভাইডেড বাই এ স্মল ভি। এটাকে আয়তন পীড়ন বলা হয়। তাহলে আয়তন গুণাঙ্কের যে বিপরীত রাশি এটাকে বলে সংনম্যতা। আয়তন গুণাঙ্ক এটাকে বলা হয় 1 ডিভাইডেড বাই সংনম্যতা। সংনম্যতা। তাহলে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলা হয় সংনম্যতা। ঠিক আছে, মনে রাখবে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলা হয় সংনম্যতা। এখন তারপর কি বলছে দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত হচ্ছে আকার পীড়ন। আকার পীড়ন, তাহলে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাতকে বলা হয় আকার গুণাঙ্ক। এর কয়েকটা নাম আছে দেখো, আমি তো তোমাকে তখন লিখে দিয়েছিলাম। আকার বা মোচর বা ব্যাবর্তন বা দৃঢ়তার গুণাঙ্ক। দৃঢ়তার গুণাঙ্ক এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইয়েস, এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটা সমান হচ্ছে আকার পীড়ন ডিভাইডেড বাই আকার বিকৃতি, থিটা দ্বারা আমরা প্রকাশ করছিলাম, এফ ডিভাইডেড বাই এ থিটা। ঠিক আছে, তার মানে এখানে কি বলছে, আকার পীড়ন আকার বিকৃতির অনুপাত হচ্ছে কি বলতো, দৃঢ়তার গুণাঙ্ক। এই দেখো কয়েকটা নাম আছে, আকার, মোচর, ব্যাবর্তন বা কি বলতো দৃঢ়তার গুণাঙ্ক। তারপর কি বলছে দেখো, একটি তারের প্রস্থের ক্ষেত্রফল এত, অসহ বার এত, তারের অসহ পীড়ন কত। তাহলে দেখো অসহ পীড়ন, পীড়ন মানে কি বলতো, পীড়ন মানে হলো বাধাদানকারী বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, মানে বল ভাগ ক্ষেত্রফল। ক্ষেত্রফল এটা কেমন বল, হ্যাঁ এটা হলো বিকৃতিরোধী বল, বা এটার একটা নাম আছে প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল, যাই হোক দেখো। তাহলে এখন যদি অসহ পীড়ন বার করতে চাও, অসহ পীড়ন, তাহলে অসহ পীড়ন সমান কি হবে, বলটা হবে অসহ বল। অসহ বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এখন তুমি খেয়াল করো, আমরা যদি কোনো একটা বস্তুকে ঝুলে দেই, ঝুলে দিয়ে ধর এদিক বরাবর একটা বল দেই, বল, এই বলটাকে আমরা কি বলি, অভিকর্ষ বল বা কি বলতো ওজন বা ভার। ঝুলানোর ক্ষেত্রে যেটা বল সেটা ওজন, সেটা কি বলতো ভার। তা অসহ বল থাকতে পারে, অসহ ভার থাকতে পারে, অথবা অসহ ওজন থাকতে পারে। তাহলে অসহ পীড়ন কাকে বলে, কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে উৎপন্ন অসহ বল বা অসহ ভার বা অসহ ওজনকে কি বলা হয় বলতো, অসহ পীড়ন বলা হয়। তাহলে অসহ পীড়ন সমান কি, অসহ বল, অসহ ভার, অসহ ওজন ডিভাইডেড বাই কি বলতো ক্ষেত্রফল। এটা এখন তোমাকে কি বলছে, একটি তারের ক্ষেত্রফল, প্রস্থের ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে এ ইজ ইকুয়াল কত, 2 মিলিমিটার স্কয়ার। 2 মিলিমিটার স্কয়ার, তাকে যদি মিটার করো তাহলে কত হবে, 2 × 10⁻⁶ মিটার স্কয়ার। অসহ ভার, অসহ ভার তোমাকে বলে দিছে, মানে কি অসহ ভার বা বল বা কি বলতো ওজন। তাহলে অসহ ভার বা অসহ বল বা অসহ ওজন এফ সমান তোমাকে বলে দিয়েছে 100 গ্রাম। 100 গ্রাম না, 100 কেজি। আচ্ছা, অসহ ভার এত, তারের অসহ পীড়ন কত, তারের অসহ পীড়ন কত। ঠিক আছে, তাহলে অসহ ভার তোমাকে বলে দিয়েছে, ভার এত। তাহলে অসহ পীড়ন কত হবে, তাহলে অসহ ভার ডিভাইডেড বাই কি বলতো ক্ষেত্রফল। অসহ ভার ডিভাইডেড বাই কি বলতো ক্ষেত্রফল। তবে এইখানে অসহ ভার এত কেজি, তারের অসহ পীড়ন নির্ণয় করো। তাহলে এটা ভার মানে তোমাকে ভর দিয়ে দিয়েছে, হ্যাঁ। তাহলে তুমি এখন দেখো তো এটা অসহ, এটা বার করো, তাহলে কত আসবে, 100 ডিভাইডেড বাই 2 × 10⁻⁶। 100 ডিভাইডেড বাই 2 × 10⁻⁶। অ্যান্সার দেখো তো কত আসে, 100 ডিভাইডেড বাই 2 × 10⁻⁻ কত আসে বলো তো, 6। ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। আমার কাছে ক্যালকুলেটর নেই, একটু দ্রুত ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে নিয়ে আসো এটা। একটু পানি খাওয়ার বিরতি নাও, আমি একটু পানি খেয়ে নিই। মুন্না ভাই, পানি তো নেই, পানি নিয়ে আসো। পানি তো নিয়ে আসো, এখন তো 12টা বাজে, এখন
তাহলে বল এটা কত আসে, ক্যালকুলেশন করে একটু বলছো। তাহলে দেখো কত আসে, তোমরা যদি এটা ক্যালকুলেশন করো তাহলে 100 ডিভাইডেড বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6, তাহলে কত আসে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 7, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 7 নিউটন পার মিটার স্কোয়ার। তারপরটা কি আসে দেখো, বি তারের বিকৃতি। আচ্ছা, এখানে সমান দৈর্ঘ্যের 3টি তার দিয়ে দিয়েছে তোমাকে, এ বি সি, 3টা তারের দৈর্ঘ্য কি বলতো সমান। এই 3টিতে একই মানের পীড়ন প্রয়োগের ফলে দৈর্ঘ্য বৃদ্ধি 5%, 2% আর একটা কি বলতো 1%। তাহলে আমরা 3টা তার নেই, সমান দৈর্ঘ্যের 3টা তার, এটা এ তার, এখানে আরেকটা তার আছে এটা হলো বি তার, এখানে আরেকটা তার আছে এটা কি বলতো সি তার। হ্যাঁ, এ তার, বি তার, আরেকটা কি বলতো সি তার। ওকে ওকে, 3টা তার নিলাম, এটা এ, এটা বি, এটা সি। এদেরকে এতই বল প্রয়োগ করছে, এদের উপর যে পীড়নটা দিয়েছে কত বলতো, এদিক বরাবর যে পীড়ন এফ ভাগ এ কত বলেন, এত মানের পীড়ন 5 ইন্টু 10 টু দি পাওয়ার 12 নিউটন পার মিটার স্কোয়ার। প্রয়োগের ফলে দৈর্ঘ্য যতক্ষণ 5%, 2% এবং 1% বৃদ্ধি পাইছে। তাহলে বি তারের বিকৃতি বার করতে বলছে, এতে বি তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি এল, এটা কত, এল এর 5%, এল এর 5%। তারপর আমরা যদি এভাবে বলি স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইজ ইকুয়াল 5%, এর মানে কি গুণ না, এল গুণ 5% মানে কত 5 ডিভাইডেড বাই 100, তার মানে 0.05, এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল 0.05 আসবে। এটা আমাদের কি বলতো দৈর্ঘ্য বিকৃতি। এটাই তো আমাদের কি বলেন তো দৈর্ঘ্য বিকৃতি বার করতে বলছে কি, সরি এটা 2%, বি তারের এটা হলো 2%, সরি বি তারের এটা হলো 2%, 2% মানে কি 2 ডিভাইডেড বাই 100, তার মানে 0.02 বার করতে বলছে বি তারের বিকৃতি। তার বিকৃতি মানে কত, বিকৃতি দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, এটাই তো বিকৃতি, এটা সমান কি বলুন তো বিকৃতি। তাহলে বি তারের বিকৃতি আমরা বার করছি 0.02, এটা হলো আমাদের কি বলুন তো অ্যান্সার। বিকৃতি কোনো একক নাই, এটা একটা প্রশ্ন আমাদের শেষ। পরের প্রশ্ন বলছে এ বি সি তারের ইয়ংস গুণাঙ্ক যথাক্রমে ওয়াই এ ওয়াই বি ওয়াই সি হলে, ওয়াই এ ওয়াই বি ওয়াই সি হলে কোনটা কি বলেন তো সঠিক, এটা বার করতে বলছে। ওয়াই এ ওয়াই বি ওয়াই সি হলে কোনটা সঠিক। এখন মনে করেন ইয়ংস গুণাঙ্ক মানে কি ছিল বলেন তো, ইয়ংস গুণাঙ্ক মানে ছিল হলো পীড়ন ভাগ বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন ভাগ দৈর্ঘ্য বিকৃতি। এখান থেকে আমরা বলতে পারবো যার বিকৃতি বেশি তার ইয়ংস গুণাঙ্ক কি বলেন তো কম, যার বিকৃতি বেশি তার ইয়ংস গুণাঙ্ক কি বলেন তো কম। তো একটা তার আপনি যখন বল বৃদ্ধি করছেন, যে এ তারটা, একটা কথা মনে রাখবেন এখন থেকে, যে তারের যদি বলে যে এত % বৃদ্ধি পাইছে, যত % বৃদ্ধি পাবে ওটাই তার বিকৃতি। এই দেখেন এটা 2% বৃদ্ধি পাইছিল, বিকৃতি কত 0.02, তাহলে 5% এতে হলে তার বিকৃতি কত হবে 0.05, আর এটা কত হবে 0.01। তাহলে সব থেকে বিকৃতি বেশি কার, সব থেকে বিকৃতি বেশি হলো এ তারের। এই তো এ তার, এটা ছিল এ তারের বিকৃতি, ঠিক আছে, এটা ছিল সি তারের বিকৃতি, এটা ছিল বি তারের বিকৃতি। সব থেকে বিকৃতি বেশি কার, এ তারের। যার বিকৃতি যত বেশি তার ইয়ংস গুণাঙ্ক তত কি হবে কম হবে। তার মানে এ তারের ইয়ংস গুণাঙ্ক সব থেকে কম, তার থেকে বেশি কে, এর থেকে বেশি বিকৃতি কার, বি তারের। বি তারের ইয়ংস গুণাঙ্ক তার থেকে একটু বেশি হবে, আর সি তারের ইয়ংস গুণাঙ্ক সব থেকে বেশি হবে। কারণ কি, সি তারের বিকৃতি সব থেকে কম। তাহলে যে তারের বিকৃতি যত কম হবে তার ইয়ংস গুণাঙ্ক তত কি হবে বেশি হবে। বিকৃতি কম মানে কি, স্থিতিস্থাপকতা বেশি, তার স্থিতিস্থাপকতা বেশি। আর যে তারের ইয়ংস গুণাঙ্কের মান যত বেশি ওই তার তত বেশি কি বলেন তো স্থিতিস্থাপক। তাহলে ওয়াই সি ইজ গ্রেটার দেন ওয়াই বি ইজ গ্রেটার দেন ওয়াই এ, তাহলে ওয়াই সি ইজ গ্রেটার দেন ওয়াই বি ইজ গ্রেটার দেন ওয়াই এ, খ নাম্বার রাইট। তারপরটা কি বলছে, একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, অসহ বার এত, তার অসহ পীড়ন বার করেন। তাহলে অসহ ভার ডিভাইডেড বাই অসহ পীড়ন 1 ইন্টু 10 টু দি পাওয়ার -6, তাহলে 40 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এটাকে আমরা এভাবে বলতে পারি 4 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 7 নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 7। তাহলে এখান থেকে কি আসে, এত মিটার স্কোয়ার প্রস্থ ক্ষেত্রফল একটি তারের উপর এত বল প্রয়োগ করা হলে পীড়নের মান কত। তাহলে পীড়ন মানে কি বলেন তো, এফ ভাগ এ, পীড়ন মানে কত এফ ভাগ এ। তাহলে পীড়ন মানে বল ভাগ ক্ষেত্রফল। এখানে বলের মান আপনাকে বলে দিয়েছে, বল কত নিউটন প্রয়োগ করছে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন বল প্রয়োগ করছে। প্রস্থের ক্ষেত্রফল কত 10 টু দি পাওয়ার -6 মিটার স্কোয়ার।
তাহলে পীড়ন কত হবে বলেন, f ভাগ কি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -6, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে ঠিক আছে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10। একক বিকৃতির জন্য পীড়নী এর ইয়ংসের গুণাঙ্ক, হ্যাঁ একক বিকৃতির জন্য পীড়নী হলো ইয়ংসের গুণাঙ্ক। ওয়াই গুণাঙ্ক কি ছিল? ইয়ংস মডুলাস মানে কি? দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, একে বলা হতো ইয়ংস গুণাঙ্ক। তা বিকৃতি যদি একক হয়, এটার মান যদি 1 হয়, তার মানে উপরে কি থাকবে? পীড়ন। তাহলে পীড়নে কি হবে? ইয়ংসের গুণাঙ্ক, এটাও সঠিক। তারপর কি বলছে? পীড়ন দ্বিগুণ করলে এর গুণাঙ্ক দ্বিগুণ হয়। অবশ্যই পীড়ন এবং বিকৃতি পরস্পরের কি বলতো? সমানুপাতিক। পীড়ন এবং বিকৃতি গুণাঙ্ক, দেখো এই গুণাঙ্ক এবং পীড়ন এটা পরস্পরের কি বলতো? সমানুপাতিক। তাহলে পীড়ন যত গুণ হবে এটাও কি হবে? তত গুণ হবে। ঠিক আছে, তাহলে পীড়ন যদি দ্বিগুণ হয় তাহলে গুণাঙ্ক দ্বিগুণ হবে। 1 2 3 তিনটাই কি বলতো? সঠিক। সমানুপাতিক সম্পর্ক থেকে আমরা বলে দিতে পারি। তারপর কি বলছে? কোন তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। বিকৃতি কত? তার মানে দৈর্ঘ্য এটা কি বলতো? আদি দৈর্ঘ্যের দ্বিগুণ। হ্যাঁ, আর আদি দৈর্ঘ্য তো আমরা এলই ধরলাম। তাহলে বিকৃতি কতটুকু? বিকৃতি হলো দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্যের পরিবর্তন তার মানে কি? শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য, এটা হলো দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তাহলে উপরে কত হবে? এল ডিভাইডেড বাই এল ইজ ইকুয়াল কত বলতো? 1। তাহলে বিকৃতি কত? 1। তারপর কি বলছে? একটি আদর্শ দৃঢ় বস্তুর জন্য ইয়ংকের গুণাঙ্ক। একটি আদর্শ দৃঢ় বস্তু কাকে বলে? যে সকল বস্তু বল প্রয়োগ করার ফলে কোনো বিকৃতি হয় না। হ্যাঁ, দৃঢ় বস্তু মানে বিকৃত হয় না। বিকৃতি কত বলতো? 0। তাহলে যে সকল দৃঢ় বস্তুর বিকৃতি মানে দৈর্ঘ্য বিকৃতি 0, তাদেরকে বলা হবে আদর্শ দৃঢ় বস্তু। তাহলে এই যদি দৈর্ঘ্য বিকৃতি যদি 0 হয় তাহলে ইয়ংস গুণাঙ্ক কত হবে? ইয়ংস মানে কি বলতো? দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তার মানে এটা নিচে কত? সামথিং ডিভাইডেড বাই 0। তাহলে দৈর্ঘ্য পীড়ন তো পরে, নিচে কি বলতো? 0। তার মানে কত? অসীম। ইয়ংস গুণাঙ্ক, একটা দৃঢ় বস্তুর ইয়ংস গুণাঙ্ক কত বলতো? অসীম। ঠিক আছে, যেহেতু বিকৃতি 0। কতটুকু কাজ সম্পূর্ণ হবে? কাজের মান বার করতে বলছে। এটা হলো উদ্দীপক। 10 সেন্টিমিটার দীর্ঘ একটা তারের আদি দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে 10 সেন্টিমিটার বা কত মিটার? 0.1 মিটার। 0.1 মিটার। এত সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -2 সেন্টিমিটার স্কয়ার। তাকে যদি মিটার করো 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত আসবে? 10 টু দি পাওয়ার -8 মিটার স্কয়ার। একটি তারের ইয়ংস গুণাঙ্ক y এর মানও তোমাকে বলে দিয়েছে 1.24 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কয়ার। কোনো সমস্যা নেই। একে 10 এ 0.2 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো। তার মানে এর যে দৈর্ঘ্য বৃদ্ধি এটা কত? 0.2 সেন্টিমিটার। তাকে যদি মিটার করো তাহলে কত হবে? 0.002 মিটার। ঠিক আছে, কতটুকু কাজ সম্পূর্ণ করতে হবে? তাহলে একটা তারের দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে কৃত কাজ এটা আমাদের ছিল হাফ ইন্টু এফ ইন্টু কত আসে বলতো? এল। এফ সমান আমরা লিখতে পারি ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইন্টু এল। এটা আমাদের ছিল। ঠিক আছে, আচ্ছা তার মানে এখানে তোমাকে কি বার করতে বলছে বলতো? কাজই বার করতে বলছে। আমাকে কাজই বার করতে বলছে। এখন দেখো এই তো সবকিছু তো দেওয়া আছে, ওয়াই এ স্মল এল ক্যাপিটাল এল সবই দেওয়া আছে। তার মানে এখান থেকে কত হবে? দেখো হাফ ইন্টু ওয়াই এর মান কত? 1.24 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10 টু দি পাওয়ার -8 10 টু দি পাওয়ার -8 ইন্টু এল স্কয়ার। তাহলে 0.002 এর উপর স্কয়ার, 0.002 তার উপর স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল হচ্ছে 0.1। ক্যালকুলেশন করে মান বের করো, দেখো কত আসে। ক্যালকুলেশন করে মান বের করো, দেখো কত আসে। ক্যালকুলেটর করো। ওকে, তাহলে 0.5 ইন্টু 1.24 10 টু দি পাওয়ার 3 ইন্টু 0.002 তার উপর স্কয়ার ডিভাইডেড বাই 0.1।
0.0248 0.0248 0.0248 তার মানে এখানে কোটা একটা শূন্য আমাদের বসাতে গিয়েছে বলতো শূন্য হয়ে গেছে এটার কাছাকাছি আসবে 0.248 10 কে 100 দ্বারা ভাগ করলে 2 ঘর এদিকে চলে আসবে তাহলে 0.1 মিটার ঠিকই তো আছে 10 to the power minus 8 6 আর 2 8 10 to the power 11 0.02 সেন্টিমিটার মিটার করলে 100 দ্বারা ভাগ মানে 2 ঘর আর এদিকে চলে যাবে 1 ঘর 2 ঘর সবই তো ঠিক আছে 8 9 10 11 3 0.0248 এটা আসে হ্যাঁ তার মানে 0.0248 এটাকে আমরা 114 বলতে পারবো দেখো এখানে আমার অ্যান্সার আছে 0.0248 জুল এখানে কি সমস্যা আছে কিনা আমি বলতে পারতেছি না কোনটা যে অ্যান্সার হবে যদি এটা যদি ধরে ওরা অ্যান্সার দেয় তাহলে এটা একটা অ্যান্সার হতে পারে হয়তোবা ভুল আছে তাহলে এই ক্ষেত্রে বিকৃতি কত 0.002 হ্যাঁ বিকৃতি 0.002 এই ক্ষেত্রে বলতে ওইটাই তাহলে বিকৃতি কত এত সেন্টিমিটার বৃদ্ধি করা হলো একে টেনে এত সেন্টিমিটার বৃদ্ধি করা হলো এত সেন্টিমিটার বৃদ্ধি করতে যত সেন্টিমিটার বৃদ্ধি করা হয়েছে ওটাই তো তার বিকৃতি 0.002 মিটার হ্যাঁ পীড়ন 2 × 10⁻8 নিউটন পার মিটার স্কয়ার পীড়ন মানে কি পীড়ন মানে হলো F ভাগ A পীড়ন মানে হলো F ভাগ A বল ভাগ ক্ষেত্রফল হ্যাঁ তার মানে পীড়ন কত হবে পীড়ন মানে হলো F ভাগ A এটা আমাদের বের করতে হবে তাহলে দেখো ইয়ংস এর গুণাঙ্ক কিন্তু আমাদের দিয়ে দিছে আদি দৈর্ঘ্য L ছিল হলো 0. এত সেন্টিমিটার দীর্ঘ 100 সেন্টিমিটার দীর্ঘ মানে কি বলতো 1 মিটার এর আদি দৈর্ঘ্য 1 মিটার এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে 10 to the power -2 মিটার স্কয়ার আচ্ছা এখানে দিল 100 সেন্টিমিটার আর এইখানে কত ছিল 100 সেন্টিমিটার ও সরি আমরা এইখানে ভুল করছি দেখছো এটা 10 সেন্টিমিটার না রে এটা 100 সেন্টিমিটার তাই তো বলি একটা আমাদের ভুল কোথায় হলো 100 সেন্টিমিটার তার মানে এটা কত হবে বলো তো 1 মিটার ইয়েস তার মানে ঠিক আছে তার মানে आंसर 0.248 এটা হবে आंसर এই তো এটা आंसर 0.248 এই তো ওখানে আমরা তুলতে ভুল করছিলাম 100 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে দেখো তার মানে আমাদের বার করতে বলছে কি বলতো পীড়ন আমাদের বার করতে এবার দেখি পীড়ন কত হয় ইয়ংসের গুণাঙ্ক কত আমাদের বলে দিয়েছে 10 to the power -8 10 to the power -2 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার মানে এটা হবে 10 to the power -8 10 to the power -8 মিটার স্কয়ার আর ইয়ংসের গুণাঙ্ক আমাকে বলছে 1.24 × 10 to the power 11 নিউটন পার মিটার স্কয়ার পীড়ন বার করতে বলছে তাহলে ইয়ংস গুণাঙ্ক আমরা মানে কি জানি F বাই A পীড়ন ভাগ বিকৃতি পীড়ন ভাগ বিকৃতি এটা আমরা জানি তার মানে F ভাগ A সমান আমরা পাচ্ছি y into small l divided by capital L ঠিক আছে হ্যাঁ এটা আমরা পাচ্ছি তাহলে কত হবে দেখো ইয়ংসের গুণ 1.24 ইনটু বিকৃতি কত 0.002 এটা করে দেখো 0.002 চলে আসবে তাহলে আমরা পাচ্ছি কত 1.24 ইনটু 10 to the power 11 ইনটু 10 to the power 11 গুণ করো 1.24 ইনটু 10 to the power 11 ইনটু 0.002 তার মানে 2. কত আসছে 2.48 ইনটু 10 to the power 1 2 3 4 5 6 7 8 10 to the power 8 10 to the power 8 অ্যাপ্রক্সিমেটলি এটা ধরা যায় ঠিক আছে পীড়ন সমানুপাতিক বিকৃতি হ্যাঁ পীড়ন তো অবশ্যই বিকৃতির সমানুপাতিক এটা आंसर তারপর কি বলছে যদি তারটির ইয়ংসের গুণাঙ্ক y তামার তারের ইয়ংস গুণাঙ্ক এত যদি তারটির ইয়ংস গুণাঙ্ক একটা তার আছে যার ইয়ংস গুণাঙ্ক y বলছে তামার তারের ইয়ং গুণাঙ্ক তোমাকে বলে দিয়েছে তামার তারের ইয়ং গুণাঙ্ক এটা কত বলো তো হ্যাঁ তামার তার ACU ইয়ংস গুণাঙ্ক এটা তোমাকে বলে দিয়েছে 5 × 10 to the power 9 নিউটন পার মিটার স্কয়ার তারপর তোমাকে বলছে ইস্পাতের তারের ইয়ংস গুণাঙ্ক y অফ s ইস্পাতের তারের ইয়ং গুণাঙ্ক বলছে 10 × 10 to the power 12 নিউটন পার মিটার স্কয়ার তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক যদি
তারটির ইয়ংস গুণাঙ্ক ওয়াই হয়, একটা তারের ইয়ংস গুণাঙ্ক তোমাকে ওয়াই বলে দিয়েছে, এটা কোন তার, এই উদ্দীপকে দিয়ে দিছে যে তারের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার লম্বা, তার মানে ক্যাপিটাল এল তোমাকে বলছে। ইয়ংস গুণাঙ্কের সূত্র কি, এফ ক্যাপিটাল এল এ স্মল এল, এটা বার করো। ব্যাসের ভর 2 কেজি, এত মিটার লম্বা এবং এত মিলিমিটার ব্যাসের তারকে 2 কেজি ভর ঝুলিয়ে এত সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। তাহলে আদি দৈর্ঘ্য হলো 1 মিটার, দৈর্ঘ্য বৃদ্ধি হলো 0.025 সেন্টিমিটার, 025 সেন্টিমিটার, মিটার করলে 0.00025 সেন্টিমিটার, এটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি। আর তারের উপর কতটুকু ভর ঝুলানো হয়েছে, তারের উপর কতটুকু ভর ঝুলানো হয়েছে, অর্থাৎ তারের উপর যে বলের মান F = mg, এটা তোমাকে বলে দিয়েছে কত, 2 কেজি, 2 × 9.8 মানে 19.6 নিউটন, এটা হলো বলের মান। আর তারের একটা ব্যাস দিয়ে দিয়েছে 1 মিলিমিটার। এত যদি ব্যাস যদি 1 মিলিমিটার হয় তাহলে তারের ব্যাসার্ধ কত, তারের ব্যাসার্ধ হলো 0.5 মিলিমিটার। মিটার যদি করি আমরা 10 দ্বারা ভাগ করো, 0.05, 10 দ্বারা 1000, তার মানে 0.5 × 10⁻³ মিটার। আচ্ছা, এই তো সবকিছু দেওয়া আছে, এখন বার করো। তার মানে বলের মান কত, 19.6, ক্যাপিটাল এল কত, 1 মিটার, তার মানে উপরে 1। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেমন, এটা যদি একটা তার হয়, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি করো তাহলে বৃত্তাকার পাবা, তার মানে পাই আর স্কোয়ার। পাই আর এর মান হচ্ছে 0.5 × 10⁻³ তার উপর স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি কত, 25 ইন্টু, দেখো আমরা যদি এভাবে লিখি 25 ইন্টু 1 2 3 4 5 10⁻⁵। ওকে, এটা এখন ক্যালকুলেশন করো, দেখো কত আসে। ক্যালকুলেশন, খালি ক্যালকুলেশন করলে হয়। 19.6 ডিভাইডেড বাই 3.1416 ইন্টু 0.5 ইন্টু 10⁻, 0.5 ইন্টু 10⁻³ তার উপর স্কোয়ার ইন্টু 25 ইন্টু 10⁻⁵। তার মানে এইখানে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে 9.98 ইন্টু 10⁻10,10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে দেখো এটা কত আছে, 5 ইন্টু, এখানে 10⁻9, এখানে 10⁻12, এখানে কত 10⁻10, তার মানে 12টা অবশ্যই বেশি। y অফ s এটা গ্রেটার দেন y ইজ গ্রেটার দেন y অফ cu, এটা হলো সম্পর্ক আমাদের। তাহলে y অফ s ইজ গ্রেটার দেন y ইজ গ্রেটার দেন y অফ cu, y অফ s গ্রেটার দেন y গ্রেটার দেন y অফ cu। ক নাম্বার সঠিক আমাদের। পরেরটা কি বলছে দেখো, পরেরটা বলছে কোন বস্তুর আদি মাত্রা x প্রযুক্ত বল হওয়ার পর মাত্রা y হলে বিকৃতিগত, মাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই আদি মাত্রা y মাইনাস x ডিভাইডেড বাই x। হ্যাঁ, y মাইনাস x ডিভাইডেড বাই x, তাহলে y মাইনাস x হতে পারে, x মাইনাস y হতে পারে, কারণ এটা ডিফারেন্স বলছিলাম আমরা তোমাকে, y ডিফারেন্স x বলছিলাম, y ডিফারেন্স x, তাহলে এটা y ডিফারেন্স x মানে কি, x মাইনাস y হতে পারে, তাহলে x ডিফারেন্স y ডিভাইডেড বাই x। ডিফারেন্স কোনটা বড় কোনটা ছোট এটা তো জানি না, শেষটা বড় নাকি আদিটা বড়। তারটির পীড়ন কত, একটা তারের দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে, পীড়ন মানে কি বলতো, হ্যাঁ পীড়ন মানে হবে ইয়ংস গুণাঙ্ক ইন্টু বিকৃতি। পীড়ন মানে হবে ইয়ংস গুণাঙ্ক ইন্টু কত বলতো, বিকৃতি। ঠিক আছে, তাহলে ইয়ংস গুণাঙ্ক কত, তাহলে তোমাকে এখন প্রশ্ন করছে যে 2 মিটার দৈর্ঘ্য এবং এত মিটার প্রস্থের ক্ষেত্রফল বিশিষ্ট তারে এত কিছু ভর হলে তারটি এত মিটার প্রসারিত হয়। হ্যাঁ, তারটির পীড়ন কত এটা তোমার বের করতে হবে। পীড়ন মানে কি, F ভাগ A, F ভাগ A, তার মানে পীড়ন মানে কি এটার দরকার নাই যেহেতু আমাদের দিয়ে দেয় নাই। পীড়ন মানে কি, বল ভাগ ক্ষেত্রফল। বল মানে কি দেখো তো কতটুকু ভর চলেছে, বল হলো m ইন্টু জি ডিভাইডেড বাই A, তার মানে কত হবে 20 কেজি ভর, 20 ইন্টু 9.8 ডিভাইডেড বাই ভর প্রস্থচ্ছেদের ক্ষেত্র 1 মিলিমিটার স্কোয়ার, মানে 1 ইন্টু 10⁻⁶। তার মানে এটা যদি আমরা করি 8 × 2 = 16, 6 হাত দেখে 1
18 আর একে কত আসে বলো তো 19। হ্যাঁ, এক ঘর পরে 19 দশমিক কত আসবে বলো তো 6 আসবে না 196 আসার কথা, 196 196 জিরো আসবে এক ঘর পরে এদিকে চলে আসবে ইন্টু 10 টু দি পাওয়ার 6। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা এইভাবে লিখি 1.96 ইন্টু 10 টু দি পাওয়ার 8 10 টু দি পাওয়ার 8 নিউটন পার মিটার স্কয়ার, এটা হলো আনসার। তারপর কি বলছে, একটি তার ইয়ংস গুণাঙ্ক এবং বিকৃতির লেখচিত্র কোনটি? ইয়ংস গুণাঙ্ক y, এটা মানে কত বলতো পীড়ন ভাগ বিকৃতি। তাহলে ইয়ংস গুণাঙ্কের সাথে বিকৃতির সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। তাহলে ইয়ংস গুণাঙ্ক আর বিকৃতির সাথে সম্পর্ক কেমন বলতো? ব্যস্তানুপাতিক। তারপর কি বলছে, একটি তারের উপাদানের ইয়ংস এর গুণাঙ্ক এত। একটি তারের উপাদান ইয়ংস এর গুণাঙ্ক y এর মান বলে দিয়েছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কয়ার। তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে পীড়ন কত দিতে হবে নির্ণয় করো। তাহলে আমি তোমাকে বলছিলাম দৈর্ঘ্য বৃদ্ধি মানেই কি, ওটা দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়ন মানে কি বলতো? এটাই মানে হলো বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। মানে কত? 15% মানে কত? 0.15 পার্সেন্ট তুলে দিলে কত আসবে? 0.15। পীড়ন প্রযুক্তি পীড়ন নির্ণয় করতে বলছে। তাহলে ইয়ংস গুণাঙ্ক মানে কত? পীড়ন ভাগ বিকৃতি। ইয়ংস গুণাঙ্ক মানে কত? পীড়ন ভাগ বিকৃতি। দৈর্ঘ্য পীড়ন ভাগ দৈর্ঘ্য বিকৃতি, কিন্তু পীড়ন ভাগ বিকৃতি তো। এটা কত বলছে? 2 ইনটু 10 টু দি পাওয়ার 11। এখানে আছে কত বলতো? পীড়ন। বিকৃতি, বিকৃতি কত পেলে? 0.15। এটার সাথে এটা কি করে বলতো? গুণ করো। তাহলে 15 দুগুণে কত আসে বলতো? 30। এক ঘর পর তাহলে 3 ইনটু 10 টু দি পাওয়ার 11। এটা আমাদের কত আসে বলতো? পীড়ন। 3 ইনটু 10 টু দি পাওয়ার 11। তারপর কি বলছে, পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে নিচের কোন লেখচিত্রটি সঠিক? পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে, তাহলে পূর্ণ দৃঢ় বস্তু মানে কি? তুমি হ্যাঁ কি করবা? পীড়ন ভাগ বিকৃতি। তুমি যতই বিকৃতি ঘটাতে চাও না কেন, তার কোনো বিকৃতি হবে? পূর্ণ দৃঢ় বস্তুর বিকৃতি শূন্য, বিকৃতি হবে না, বিকৃতি শূন্য। ঠিক আছে? তার মানে যতই তুমি বল দাও না কেন বিকৃতি হবে না। বিকৃতি না হলে কি পীড়ন আসবে? বিকৃতি না হলে পীড়ন আসবে না। তারপর কি বলছে দেখো, তারটির উপাদানের ইয়ংস গুণাঙ্ক নির্ণয় করো। এখানে একটা তার দিছে, এর উপাদানের ইয়ংস গুণাঙ্ক তোমাকে কি হচ্ছে বলতো? বার করতে বলছে। এদিক বরাবর দিছে পীড়ন, এদিক বরাবর দিছে কি বলতো? বিকৃতি। তাহলে পীড়ন ভাগ বিকৃতি, এটাই কি ইয়ংস গুণাঙ্ক। তাহলে এখানে পীড়ন কত দেখো, এই বিন্দু যদি নাও, পি বিন্দুর জন্য যদি নাও, এখানে পীড়ন তোমাকে বলে দিছে এটা, আর বিকৃতি বলে দিছে এটা। তা পীড়ন ভাগ বিকৃতি করো, তাহলে তো বাবা 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডিভাইড বাই বিকৃতি কত? 0.2। দশমিক যদি উভয় পাশ থেকে তুলে দাও, তাহলে উভয় পাশ থেকে দশমিক তুলে দেওয়া যাবে। এটা 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 তুলে দাও, তাহলে 18 দুগুণে কত বলতো? 36। তাহলে 18 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 18 ইন্টু 10 টু দি পাওয়ার 10। তাহলে 18 ইন্টু 10 টু দি পাওয়ার 10 কে আমরা এইভাবে লিখতে পারি 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11। ঠিক আছে? নিউটন পার মিটার স্কয়ার। 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কয়ার, এটা হলো আনসার। পরটা কি বলছে দেখো, 2 মিটার দৈর্ঘ্য এত প্রস্থের ক্ষেত্র বিশিষ্ট একটি তারের ইস্পাতের প্রান্তে এত নিউটন বল প্রয়োগ করা হলো। ইয়ংসের গুণাঙ্ক বলে দিয়েছে। প্রস্থের ক্ষেত্রফল এত মিলিমিটার স্কয়ার এবং বল দ্বিগুণ হলে দৈর্ঘ্য বৃদ্ধি পূর্বের তুলনায় কত গুণ হবে? এটা তোমার বার করতে হবে। দৈর্ঘ্য বৃদ্ধি পূর্বের তুলনায় কত হবে? তাহলে প্রথম যে কাজটুকু নাও, প্রথমে এল ইকুয়াল ছিল 2 মিটার, প্রস্থের ক্ষেত্রফল এ ছিল 1 মিলিমিটার স্কয়ার, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার স্কয়ার। ইস্পাতের তারের প্রান্তে বল প্রয়োগ করছো, এফ এর মান কত নিউটন বলো তো? 20 নিউটন। এর যে ইয়ংসের গুণাঙ্ক এটা তোমাকে বলে দিছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। প্রস্থের ক্ষেত্রফল, এখন যে প্রস্থের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা এ প্রাইম, তুমি এটা করবা হলো 2 মিলিমিটার স্কয়ার, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার স্কয়ার। দৈর্ঘ্য বৃদ্ধি পূর্বের কত, এবং দ্বিগুণ করলে, বল দ্বিগুণ করলে এফ প্রাইমটা হলো আগের বলের দ্বিগুণ। দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে? দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এট হট, এল প্রাইমটা আদি দৈর্ঘ্যের কত গুণ বৃদ্ধি পাবে এটা তোমার বার করতে বলছে। এখানে দৈর্ঘ্য বৃদ্ধি আমাদের দেওয়া নাই, এই দৈর্ঘ্য বৃদ্ধি তা ধরো এল, এখানে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এটা ধরো কি তো বলতো? এল। তাহলে এখন যদি আমরা কি করি বলতো? সূত্র প্রয়োগ করি। আমরা যদি কি প্রয়োগ করি? সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা কি পাবো? এখন এই তারের ইয়ংস গুণাঙ্ক কত হবে? দুইটা কিন্তু একই তার, এটাও যে তার, এটাও কিন্তু কি বলতো? সেম তার। তাহলে তার যদি সেম হয় তাহলে ইয়ংস গুণাঙ্ক কি হবে বলতো? সেম আসবে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কয়ার। একই তারের ইয়ংস গুণাঙ্ক কি হবে বলতো? একই হবে। এখন এর সূত্র প্রয়োগ করো। তাহলে প্রথম তারের ক্ষেত্রে ইয়ংস গুণাঙ্ক y ইজ ইকুয়াল কত বলতো? এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। দ্বিতীয় তারের জন্য ইয়ংস গুণাঙ্কের সূত্র কত হবে? y ইজ ইকুয়াল এফ প্রাইম এল প্রাইম এ প্রাইম
এল প্রাইম। এটাই তো হবে নাকি? হ্যাঁ, তাহলে এই দুইটাই তো ওয়াই সমান, তাহলে দুইটা ওয়াই যদি সমান আমরা এইভাবে লিখতে পারি, এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল ইজ ইকুয়াল এফ প্রাইম এল প্রাইম এ প্রাইম এল স্মল প্রাইম। এখন বসাও, দেখো কত আসে। এফ ক্যাপিটাল এল এ স্মল এল, এফ প্রাইম সমান 2f, এল প্রাইম সমান কত? এল প্রাইম কে বলে দিছে দৈর্ঘ্য বৃদ্ধি পূর্বের কত গুণ হবে। আদি দৈর্ঘ্য তো দুইটা তারারই সেম নাকি? হ্যাঁ, আদি দৈর্ঘ্য দুইটা তারারই সেম, এল প্রাইমটা এল হবে, কারণ এটা তো আদি দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য বৃদ্ধি করছে, তাহলে আদি দৈর্ঘ্যটা দুইটা তারারই কি বলতে সেম হবে। তারপরে এখন কি বলছে দেখো তো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা হলো এ প্রাইম 2 × 10⁻6, এটা ছিল কত 2 মিটার, তাহলে এটা তো কেটে যাবে 2 × 10⁻6, আর এটা কত 1 × 10⁻6। হ্যাঁ, আচ্ছা লেখো 2 × 10⁻6, আর এখানে একটু লেখো, এখানে একটু লেখালেখি করো, এটা 1 × 10⁻6, আর এখানে আছে কি স্মল এল, আর এখানে আমাদের আছে কত বলো তো এল প্রাইম। তাহলে এটা আর এটা কাটো, এটা আর এটা কাটো, 10⁻6 10⁻6 কি করবো বলতো কেটে দাও, ওপরে 2 এখানে 2 কেটে দাও, তাহলে আসে কত দেখো, দেখো আসে কত আসলে, দেখো এখানে সবকিছু কেটে যায়, আসে নিচে 1/l, আর এখানে আসে কত দেখো তো, ওপরে সবকিছু গেছে, নিচে আসে 1/l প্রাইম, 1/l প্রাইম। ঠিক আছে? হ্যাঁ, তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এল প্রাইম আর এল পরস্পর কি বলতো সমান, এল প্রাইম আর এল পরস্পর কি বলতো সমান। তার মানে এল প্রাইমটা আদি দৈর্ঘ্যের কত গুণ হয়েছে? 1 গুণ। কত গুণ? 1 গুণ। এল প্রাইমের সমান মানে কি? 1 গুণ। চলো পরেরটা দেখি আমরা। পরেরটা বলছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত? তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত এটা বার করতে বলছে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি আমরা যদি সূত্র প্রয়োগ করি, y = f ক্যাপিটাল L ডিভাইডেড বাই a স্মল l, স্মল এলটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে স্মল এল সমান কত হবে? f ক্যাপিটাল L ডিভাইডেড বাই y a। তাহলে f এর মান কত? 20 নিউটন বল প্রয়োগ করছে, আদি দৈর্ঘ্য কত? 2 মিটার, ইয়ংসের গুণাঙ্ক কত? 2 × 10⁻11, ক্ষেত্রফল কত? 1 মিলিমিটার স্কয়ার, তাহলে 1 × 10⁻6। তাহলে একটু কাটাকাটি করো, দেখো কি করা যায়। হ্যাঁ, এই 2 কি করবো বলতো কাটো, তাহলে উপরে থাকতেছে 20, নিচে আসতেছে 10⁵, 20 × 10⁵, তার মানে 20 × 10⁻6 মানে 5, 20 × 10⁻5। হ্যাঁ, তার মানে যদি আমরা এটাকে এভাবে লিখি 2 × 10⁻4, 2 × 10⁻4, 10, ঠিক আছে, 2 × 10⁻4 মিটার। তাহলে এটা আমাদের কি বলতো দৈর্ঘ্য বৃদ্ধি। পরেরটা দেখো কি আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কিন্তরণ পীড়ন ও কিন্তরণ বিকৃতির অনুপাতকে কি বলে? দৃঢ়তার গুণাঙ্ক। কিন্তরণ পীড়নটা মোচড় পীড়ন, আর মোচড় বিকৃতির অনুপাতকে বলা হয় দৃঢ়তার গুণাঙ্ক। এটা সরাসরি সংজ্ঞা। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? আচ্ছা দেখো, আমরা একটু আগে দেখলাম যে কৃত কাজ W = কত? ½ × F × L, আর আমরা জানি Y = F ক্যাপিটাল L ডিভাইডেড বাই A স্মল l। এখান থেকে যদি আমরা F এর মানটা বার করি হয় Y a স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L। এটা যদি এখানে বসাই ½ × y a l স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল L, এটা আসে। এটা হলো কৃত কাজের ইকুয়েশন। আর একক আয়তনের কৃত কাজ কি ছিল? যে টোটাল কৃত কাজ ডিভাইডেড বাই আয়তন। আয়তন মানে কি? ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। তার মানে y a স্মল l স্কয়ার ডিভাইডেড বাই ½ × y a স্মল l স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল L ডিভাইডেড বাই a × l। এটা যেটা আছে সেখানে কি বলতো সঠিক। ½ × y a l স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল ডিভাইডেড বাই a × l, এটা হলো সূত্র। তো কোন তারকে টেনে সমান 2 টুকরা করা হলো, এতে তার অসহ ভার পূর্বের, দেখো এখানে ধর একটা তার ছিল, এই একটা তার, এই তারকে একবার মাঝখান বরাবর কেটে দিছো, মাঝখান বরাবর কেটে দিছো, কেটে দিয়ে এইটুকু করছো। তাহলে ধরো এই তারের উপর 10 কেজি ভর ঝুলালে এই তারটা ছিঁড়ে যায়, তো এই তারে কি এখন কত কেজি ভর ঝুলালে ছিঁড়ে যাবে? 10 কেজি ভর ঝুলালে ছিঁড়ে যাবে, তাই তো? কারণ অসহ ভার তো তারের দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করবে না। একটা যেটা তার, ধরো তোমার কাছে একটা দড়ি আছে, একটা দড়ি 10 কেজি ভর ঝুলে নিতে পারে, তা দড়ি অর্ধেক করে 10 কেজি ভর ঝুলে দিছো, তাহলে কি তার অসহ ভার কম বেশি হবে? যে সে এখন যেহেতু কমে দিছো 5 কেজি ভর ধরতে পারবে না, এমনটা না। তাহলে এটা তার দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করবে না, তার মানে পূর্বের সমান থাকবে। ঠিক আছে?
তারপর বলছে এত দীর্ঘ এবং এত প্রস্থের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের ইয়ংসের গুণাঙ্ক এত, একে টেনে এত সময় বৃদ্ধি করলে কতটুকু কাজ সম্পন্ন করা হয়েছে। তার মানে আদি দৈর্ঘ্য তোমাকে বলে দিচ্ছে 0.3 মিটার। ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তোমাকে বলে দিচ্ছে y is equal 31.10 to the minus 2 into 10 to the power minus 6 মিটার স্কয়ার। সেন্টিমিটার তাই না, 10 to the minus 4 হবে, 10 to the power minus 4 মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 31 ইন্টু 10 to the power minus 6 মিটার স্কয়ার। আচ্ছা, এটি তার ইয়ংসের গুণাঙ্ক তোমাকে বলে দিয়েছে y is equal 1.5 into 10 to the power 11 নিউটন পার মিটার স্কয়ার। একে টেনে এত সেন্টিমিটার বৃদ্ধি করা হলো, 0.1 সেন্টিমিটার, 0.001 মিটার বৃদ্ধি করা হলো। কতটুকু কাজ সম্পূর্ণ হবে, কৃতকাজের মান তোমাকে বার করতে বলছে। তাহলে কৃতকাজ w is equal, একটু আগে সম্পর্ক দেখলাম, হাফ ইন্টু y a স্মল l স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল L। হাফ মানে 0.5 ইন্টু y 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 31 ইন্টু 10 টু দি মাইনাস 6 ইন্টু স্মল l, স্মল l মানে কত 0.001, তার উপর স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল L 0.3। ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখো তো কত আসে, ক্যালকুলেশন করে দেখো কত আসে। যেটা আসবে সেটাই আনসার, যেটা আসবে সেটাই আনসার। 0.5 ইন্টু 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু 31 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 0.001, তার উপর স্কোয়ার ডিভাইড বাই 0.3 7.75। এটা আমাদের কি বলতো আনসার। তাহলে এই তারকে প্রসারিত করতে এই পরিমাণ আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। পরে কি আছে দেখো, যে 1 মিলিমিটার স্কয়ার প্রস্থের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে, যে পরিমাণ বল করতে হবে। তাই 5% বৃদ্ধি মানে কি বলতো, 5% বৃদ্ধি মানে হলো দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতির মান কত 0.05, এটা তোমাকে বলে দিছে। আর এর প্রস্থের ক্ষেত্রফল তোমাকে বলেছে a is equal 1 মিলিমিটার স্কয়ার, তার মানে 1 ইন্টু 10 টু the minus 6 মিটার স্কয়ার। ঠিক আছে, ইস্পাতের তার দৈর্ঘ্য এত % বৃদ্ধি করতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, এফ এর মান তোমাকে বলে দিয়েছে। আর ইয়ংস গুণাঙ্ক y এর মান বলছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। তার মানে ইয়ংস গুণাঙ্ক y ইজ ইকুয়াল, আমরা কি জানি, f ক্যাপিটাল L ডিভাইডেড বাই a স্মল l। এখান থেকে যদি আমরা f এর মানটা বার করি, f সমান হবে y a স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L। তার মানে y a স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L আমরা লিখতে পারি। y এর মান তোমাকে বলে দিয়েছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 0.05। ক্যালকুলেশন করো দেখো কত আসে, ক্যালকুলেশন করো দেখো কত আসে। এখান থেকে আসবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে 6 আর 2 8, তাহলে 5 2 কোনো 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 5 2 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তার মানে 1 লেখে 4 0 এত নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে দেখো উক্ত তারটির দৈর্ঘ্য বিকৃতি এত, ইয়ংস গুণাঙ্ক এত, কৃতকাজের পরিমাণ এত। এখানে একটা তার দিয়ে দিয়েছে তোমাকে, আর দৈর্ঘ্য বিকৃতি বার করতে হবে। তাহলে আদি দৈর্ঘ্য L is equal 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার, 1 ইন্টু 10 টু দি মাইনাস 6 মিটার স্কয়ার। এখানে একটা ভর ঝুলাইছো, m is equal কত কেজি বলো তো, 20 কেজি ভর ঝুলাইছো। তাহলে 20 কেজি ভর ঝুলাইছো মানে বল কত, F is equal m ইন্টু g। তাহলে 20 ইন্টু 9.8 মানে কত 196 নিউটন, এত নিউটন বল দিছো। এত মিলিমিটার প্রসারিত হয়, তাহলে তার যে দৈর্ঘ্য যেটুকু বৃদ্ধি পায় 1 মিলিমিটার, তার মানে কত বলো তো, 1 মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। আচ্ছা, এটুকু তোমার দিয়ে দিছে। প্রথম কথা বলছে তার দৈর্ঘ্য বিকৃতি এত, দৈর্ঘ্য বিকৃতি মানে কত, শেষ দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্যের পরিবর্তন কত 10 টু দি পাওয়ার মাইনাস 3, আদি দৈর্ঘ্য তোমাকে বলে দিছে 2। ঠিক আছে, তাহলে 1/2 মানে হাফ, 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, এটা দৈর্ঘ্য বিকৃতির। ঠিক আছে, তারপর বলছে ইয়ংস গুণাঙ্ক, ইয়ংস গুণাঙ্ক বার করতে হবে। ইয়ংস y মানে কত, f ক্যাপিটাল L, f এর মান কত 196, ক্যাপিটাল L আদি দৈর্ঘ্য 2 ডিভাইডেড বাই a ইন্টু স্মল l, a কত 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু স্মল l মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3। হ্যাঁ, তাহলে 196 মানে কত বলো তো,
96 মানে হলো 392, ঠিক আছে, ইন্টু 10 টু দি পাওয়ার 9, 392 ইন্টু 10 টু দি পাওয়ার 9, ক্যালকুলেশন করে দেখো এটা আসবে। তাহলে আমরা যদি 3.92 নেই, 3.92 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 9 আর 2 11, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। কৃত কাজের পরিমাণ অর্থাৎ ডাব্লিউ এর মান বার করতে বলছে। ডাব্লিউ সমান কত হবে? হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তা মানটা বের করে দেখো। হাফ মানে 0.5 ইন্টু ইয়ংস গুণাঙ্ক, ইয়ংস গুণাঙ্কের মান তোমাকে আমি এখান থেকে বার করলাম 3.92 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু স্মল এল 10 টু দি পাওয়ার -3, তার উপর স্কোয়ার করলে কত হবে? 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ক্যাপিটাল কত? 2। ক্যাপিটাল এল কত বলো তো? 2। আমরা এখান থেকে দেখো তো কত আসে, ক্যালকুলেশনটা করো, দেখো কত আসে। (0.5 ইন্টু 3.92 ইন্টু 10 টু দি পাওয়ার 5 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2, 98, অনেক বেশি আসে, 98000, 98000 এত জুল, ঠিক আছে। তার মানে এরা ভুল লিখছে, এটা হয় না। তাহলে 1 আর 2 কি বলতো আমাদের সঠিক, 1 আর 2। তারপর দেখো কি বলছে, কিছু পরিমাণ পানিকে তার মোট আয়তনের এত% সংকুচিত করায়। আয়তনের সংকুচিত করছে, তার মানে আয়তনের পরিবর্তন স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, এটা 10%। আমি তোমাকে বলেছিলাম যে এত% পরিবর্তন মানে যার পরিবর্তন তার বিকৃতি, তাহলে আয়তন বিকৃতি স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, এটা বলছে 0.10% মানে কত? 0.1, ঠিক আছে। কত পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে, কত পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে। এখন তুমি খেয়াল করে দেখো, আমরা যেটাকে বলি পীড়ন, পীড়ন মানে হলো কি বলতো? এফ ভাগ এ, এটা আর এক নাম কি বলতো? চাপ। এটা প্রযুক্ত বলের প্রযুক্ত বল হলো চাপ, আর বাধাদানিকের বল হলো কি বলতো? পীড়ন। এখন যে পরিমাণ তুমি প্রযুক্ত বল দিবা তার সেম পরিমাণ কি দেবে বলতো? বাধাদানকারী বল দেবে। তাহলে বলের মানটা যেহেতু সেম, যেটাকে আমরা পীড়ন, এটাকে আমরা কি বলতে পারবো বলতো? চাপ বলতে পারবো। তা বলছে যেখানে পানির আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক বাল্ক মডুলাস মানে কি বলতো? পীড়ন ডিভাইডেড বাই আয়তন, পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি। আয়তন বিকৃতির মান তুমি এখান থেকে জানো, বাল্ক মডুলাসের মান জানো। বাল্ক মডুলাসের মান তোমাকে কত বলছে? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 9। আয়তন পীড়ন, ঠিক আছে, আয়তন পীড়ন মানে কি? চাপ, এটা তোমাকে বার করতে বলছে। ডিভাইডেড বাই বিকৃতি, বিকৃতি কত? 0.1। তো আমরা এখান থেকে যদি গুণ করো 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এতটুকু চাপ তোমার প্রয়োজন হবে। 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তার মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ঠিক আছে। এই দিকে নিয়ে গেলে আমাদের কি হবে? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10, এত কি হবে তো? চাপ হবে, ঠিক আছে। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার স্কয়ার। পরেরটা দেখো কি বলছে, পয়সনের অনুপাত হচ্ছে স্থিতি এবং সীমার মধ্যে, হ্যাঁ, স্থিতি পয়সনের অনুপাত কাকে বলে দেখো। এখানে একটা কি করছে বলো তো? তার নিছো, তারের এটা ধরো কি ছিল বলো? অক্ষ। অক্ষ এখান থেকে এটুকু ব্যাসার্ধ ছিল কি বলতো? ক্যাপিটাল আর। তারটিকে টেনে প্রসারিত করছো, তারটিকে যখন টেনে প্রসারিত করছো তাহলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রস্থটা হ্রাস পাবে, তাহলে তারটা এরকম চিকন হয়ে গেল, চিকন হয়ে গেল। এখন এই যে তারের যে কেন্দ্র ছিল, কেন্দ্র থেকে এটা যে ব্যাসার্ধ, এটা ধরো কি বলতো? স্মল আর। তাহলে পার্শ্ব বরাবর পরিবর্তন কতটুকু? এইটুকু, এই তো যেটুকু ডাক দিয়ে দিলাম, এটুকু হলো পার্শ্বের পরিবর্তন। তাহলে ডেল আর ইজ ইকুয়াল ক্যাপিটাল মাইনাস আর। তাহলে পার্শ্ব বিকৃতি বলা হয় যে একক পার্শ্বে পার্শ্বের যে পরিবর্তন, এটাকে বলে পার্শ্ব বিকৃতি। পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি হলো ডেল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। আর এই দৈর্ঘ্য বিকৃতি কত ছিল? এই যে তারটা আছে, এই তারের আদি দৈর্ঘ্য তুমি ধরো এখান থেকে এই পর্যন্ত আদি দৈর্ঘ্য, এটা হলো ক্যাপিটাল এল। আর এই পরিবর্তিত দৈর্ঘ্য এই পুরোটা ধরো কি বলতো? এল প্রাইম। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু? দৈর্ঘ্যের পরিবর্তন হলো এখান থেকে এইটুকু, এটাকে আমরা স্মল এল সমান এল প্রাইম মাইনাস এল বললাম। তাহলে দৈর্ঘ্য বিকৃতি কত হবে দেখো? দৈর্ঘ্য বিকৃতি আমরা আগেই দেখে আসছি। দৈর্ঘ্য বিকৃতি মানে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। পয়সনের অনুপাত বলে হলো এই যে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়সনের অনুপাত বলা হয়। পয়সনের অনুপাত, এই তো একটা তারের পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি
এবং এই যে দৈর্ঘ্য বিকৃতি, এই দুটার অনুপাতকে বলা হয় পয়সনের অনুপাত। পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় পয়সনের অনুপাত। তার মানে পয়সনের অনুপাত হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। কিন্তু এটা পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় পয়সনের অনুপাত। এখান থেকে কয়েকটা কথা মনে রাখবা। পয়সনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এই সিগমা এর মান -1/2 অপেক্ষা বড়, সরি সিগমা এর মান -1 থেকে হাফের মাঝখানে হয়। -1 থেকে হাফের মাঝখানে, এটা হলো সিগমার মানের কি বলতো সীমা। সিগমার মানের একটা সীমা -1 থেকে কত বলতো হাফ। এটা হলো কি বলতো পয়সনের অনুপাতের সীমা। ঠিক আছে, এখন খেয়াল করো, দেখো এখান থেকে নিচের কোন রাশিটির কোনো একক নেই, পয়সনের অনুপাত। ঠিক আছে, এর কোনো কি নেই, একক নেই। কারণ কি পয়সনের অনুপাত পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি দুইটাই বিকৃতির অনুপাত, একই জাতীয় দুইটা রাশির অনুপাত হয়, এর কোনো কি নেই বলতো একক নেই। তারপর কি বলছে পয়সনের অনুপাতের মান কোনটি, পয়সনের অনুপাতের মান কোনটি, -1 থেকে হাফ পর্যন্ত, এটা পয়সনের অনুপাতের মানের কি বলতো সীমা। তারপর কি বলছে পয়সনের অনুপাতের মান নিচের কোনটি সমান হতে পারে না। দেখো -1 থেকে পয়সনের অনুপাত হাফ পর্যন্ত, হাফ মানে কি রে ভাই 0.5 সিগমা, সিগমার মানটা হাফ মানে কত 0.5, -1 অপেক্ষা বড় হাফ অপেক্ষা ছোট। তাহলে কত 0.6, এটা কিন্তু হতে পারবে না, 0.5 অপেক্ষা ছোট হবে, 0.6 হতে পারবে না। পরেরটা দেখো কি বলছে যে 1 মিটার দীর্ঘ এত মিলিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য, একটা তারের দৈর্ঘ্য তোমাকে বলেছে 1 মিলিমিটার এবং যার ব্যাস ডি তোমাকে বলে দিছে 1 মিলিমিটার। ঠিক আছে, এর দৈর্ঘ্য এত বৃদ্ধি করতে এত সেন্টিমিটার বৃদ্ধি করা হলে, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি এর হচ্ছে 0.05, এত বৃদ্ধি করলে তারটির ব্যাস হ্রাস পাবে, ব্যাসটা পরিবর্তন হয় হলো ধরো ডি প্রাইম। পয়সনের অনুপাত এত, তারটির ব্যাস হ্রাস পাবে, পয়সনের অনুপাত কত, পয়সনের অনুপাত তোমাকে এটা কতটুকু হ্রাস পাবে এটা তোমাকে বলছে, কতটুকু হ্রাস পাবে এটা তোমাকে বলছে। পয়সনের অনুপাত সিগমা এর মান তোমাকে বলে দিছে 0.025। তাহলে পয়সনের অনুপাত সমান আমরা তোমাকে কি দেখছিলাম, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি মানে কি, যে পার্শ্বের পরিবর্তন মানে কত ডি প্রাইম মাইনাস ডি ডিভাইডেড বাই আদি পার্শ্ব কত ডি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাই তো, তাহলে তাটির ব্যাস করা হলে তাটির ব্যাস হ্রাস পাবে, কতটুকু হ্রাস পাবে ওটাই তোমার বার করতে বলছে। তাহলে তাটির ব্যাস হ্রাস পাবে, কতটুকু হ্রাস পাবে, যতটুকু হ্রাস পাবে ততটুকুই কি বলতো পরিবর্তন না, তার মানে এই পরিবর্তনটুকু তোমার বার করতে বলছে, মানে পরিবর্তিত হয়ে ডি প্রাইম হয়েছে, তাহলে হ্রাস কতটুকু, হ্রাস হলো ডেল ডি। তার মানে এখান থেকে লেখো ডেল ডি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ছিল ডি, ডি স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে পার্সনের পরিবর্তন এটা সমান আসবে হচ্ছে ডেল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ডি ইন্টু স্মল এল। তাহলে এখান থেকে যদি আমি ডেল ডিটা বার করি যে পরিবর্তন, এটা হবে সিগমা ডি ইন্টু এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে দেখো কত আসে, সিগমা এর মান তোমাকে বলে দিয়েছে 0.025 ইন্টু ব্যাস 1 মিলিমিটার। তারপর দেখো কত আসে, এল দৈর্ঘ্যটা কতটুকু বলে দিয়েছে বলো তো 0.005 সেন্টিমিটার, এটা দিয়েছিল সেন্টিমিটার, এটাকে যদি মিটারে নিয়ে আসো তাহলে কত হবে 0.0100 দ্বারা ভাগ করো 0005 এত মিটার। তাহলে এটা ছিল 1 মিলিমিটার, তার মানে 10⁻³ মিটার ইন্টু 0.0005 ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য 1 মিটার, তার মানে নিচে 1। এখান থেকে দেখো কত আসে 10⁻³ করলে কত আসবে -6, এখান থেকে 4, 3 3 6, 6 আর 4 কত আসে 10, 5 25 125, 125 ইন্টু 10⁻⁴ 4, 4 3 7, 7 আর 3 10, 10⁻10। ঠিক আছে, 125 ইন্টু 10⁻10 এটাই তো আসে। এত সেন্টিমিটার 10⁻², 10⁻⁴। ঠিক আছে, হ্রাস কত পাবে, তাহলে 125 ইন্টু 10⁻10 0.025,
5 পজিশন 125 4 3 10 to the minus 10 এটা তো আসতেছে আমার आंसर 125 into 10 to the minus 10 তাহলে 1.25 করলে আসবে 10 to the power minus 8 আসবে 7 তো আসে না 7 তো আসে না আমার কি হলো বলো তো হ্যাঁ দেখো এটা হলো 0. এটা ভাই তুলতে ভুল করছে 0.25 এটা হলো 0.25 তাহলে এটা 0.25 মানে হলো এতে এবার মিলছে দেখো 0.25 এটা প্রিন্টিং মিস্টেক তাহলে এটা যদি হয় তাহলে এখান থেকে কত আসবে দেখো 2 3 আর 2 5 5 আর 4 9 10 to the power minus 9 10 to the power minus 9 তাহলে এখানে যদি আমরা 2 ঘর যদি এই পাশে নিয়ে আসি 1.25 into 10 to the power minus 7 প্রিন্টিং মিস্টেক ছিল ঠিক আছে তাহলে এটা কি আসবে মিটার 1.25 into 10 to the minus 7 মিটার তারপরে দেখো কি বলছে একটি তারের দৈর্ঘ্য বিকৃতি এত দৈর্ঘ্য বিকৃতি মানে কি বলতো স্মল ডিভাইড বাই ক্যাপিটাল এল 0.02 পার্শ্ব বিকৃতি মানে কত বলতো ডেল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর অথবা ডেল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি ব্যাস দিয়েও লেখা যায় ব্যাসার্ধ দিয়েও লেখা যায় তো আচ্ছা পয়সনের অনুপাত কত পয়সনের মানে কত পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি তাহলে পার্শ্ব বিকৃতি 0.002 দৈর্ঘ্য বিকৃতি 0.02 ঠিক আছে তার মানে এখান থেকে আসবে 2 এখানে আসবে 2 টু দি পাওয়ার 100 1000 দুইটা শূন্য কাটলো তাহলে উপরে 1 10 টু দি পাওয়ার মাইনাস 1 তাহলে 1 ডিভাইডেড বাই 10 তার মানে 0.1 এটা ঠিক আছে দেখো পয়সনের অনুপাত 0.1 হলে তারটির ব্যাস হ্রাস কত পাবে পয়সনের অনুপাত 0.1 হলে তারটির ব্যাস কতটুকু হ্রাস পাবে একটা তারের আদি দৈর্ঘ্য তোমাকে বলে দিচ্ছে 1 মিটার একটা তারের যে ব্যাস যে আদি ব্যাস সে d ইকুয়াল বলেছে 1 মিলিমিটার তার মানে 1 into 10 to the minus 3 মিটার এতে ভর কত কেজি চলে আসছে 2 কেজি ভর m ইকুয়াল 2 কেজি ঝুলিয়ে এত সেন্টিমিটার বৃদ্ধি করা হলো তার দৈর্ঘ্য বৃদ্ধি 0.025 সেন্টিমিটার মানে আমরা একবারে মিটার করে লিখি তাহলে আসবে হচ্ছে 0.00025 মিটার পয়সনের অনুপাত যেটা তোমাকে বলে দিছে পয়সনের অনুপাত সিগমা ইজ ইকুয়াল 0.1 হলে ব্যাস কতটুকু হ্রাস পাবে তার মানে পয়সনের অনুপাত মানে আমরা কি জানি বলো তো পার্শ্ব বিকৃতি মানে ব্যাসের পরিবর্তন ডিভাইডেড বাই আদি ব্যাস ডিভাইড দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য তার মানে ডেল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এল ইনটু স্মল ডি তাহলে এখানে পয়সনের অনুপাত তোমাকে বলে দিয়েছে 0.1 বার করতে বলছে কি দেখো ব্যাস কতটুকু হ্রাস পাবে যতটুকু হ্রাস পাবে ততটুকু কি হবে বলো তো পরিবর্তন হবে যতটুকু হ্রাস পাবে ততটুকু পরিবর্তন মানে ডেল ডি বার করতে বলছে তাহলে এটা যদি আমরা বার করতে চাই তাহলে এটা কি হবে ইকুয়েশনটা কি হবে সিগমা এল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ডেল ডি তাহলে দেখো মান বসাও 0.1 দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হ্যাঁ 25 into 10 to the power minus 5 divided by into আদি কত বলছে 10 to the power minus 3 divided by capital L1 is equal পরিবর্তন তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো 10 to the power minus 8 আরো একটা আর হলো 10 to the minus 9 25 into 10 to the minus 9 25 into 10 to the power minus 9 তাহলে 25 into 10 to the power minus 9 মিটার 8 আর একে 9 হ্যাঁ 25 into 10 to the power minus 9 মিটার যদি মিলিমিটারে আমরা নেই যদি আমরা কি নেই বলো তো মিলিমিটারে নেই তাহলে 25 into 10 to the power minus 6 মিলিমিটার নিলে 1000 দ্বারা গুণ করতে হবে তাহলে 25 into 10 to the power 6 মিলিমিটার একে আমরা যদি আরো একটু লিখি তাহলে 2.5 into 10 to the power এটা -6 তাহলে 10 to the power যদি আমরা এই দিকে নেই এক কমে যাবে 10 to the minus 5 মিলিমিটার তাহলে 2.5 into 10 to the minus 5 মিলিমিটার এটা হলো आंसर ঠিক আছে পরেরটা দেখো পীড়ন বিকৃতির সমানুপাতিক এটা কার সূত্র হুক
হুকের সূত্র যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। ঠিক আছে, মোটামুটি এইটুকু আমাদের কি ছিল বলতো আজকের টপিক ছিল। তো এইটুকু পড়ানোর মাধ্যমে আমরা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়টাও কি করলাম বলতো শেষ দিয়ে দিলাম। তো যেটুকু করালাম, যে কটা এমসিকিউ করালাম, সুন্দর করে সবগুলো এমসিকিউ দেখবা, সবগুলো কনসেপ্ট দেখবা, যেভাবে কনসেপ্ট বোঝায় বললাম, তাহলে আশা করি তোমার আর কোনো কিছুতে আটকেবে না, তুমি খুব সুন্দরভাবে পরীক্ষাতে অ্যান্সার করে আসতে পারবা এই অধ্যায় থেকে যত এমসিকিউ আসবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।